ক্লিস্টোফেলের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আমাদের আরেকটি পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে টেন্সেস এবং অ্যাসপেক্ট, যেটা হচ্ছে আমাদের 5 নাম্বার কনসেপ্ট এবং ভার্ব ফ্রেজের যে অংশটি আছে সে অংশ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করার জন্য ট্রাই করব। আমি সাধারণত ট্রাই করে থাকি আপনাদেরকে বিষয়গুলো একটু লিখে লিখে বিষয়গুলো একটু পড়ানোর জন্য। দেন হচ্ছে আমরা এই যে অংশটি আছে এই অংশের মধ্যে দেন এরপরে হচ্ছে আমরা বিষয়গুলো এখান থেকে হচ্ছে বিষয়গুলো কি করব, এখান থেকে হচ্ছে বিষয়গুলো আমরা আলোচনা করার জন্য ট্রাই করব। একটু সবাই একটু চলেন আমরা বিষয়গুলো একটু দেখি কিভাবে আমরা মিলিয়ে হচ্ছে কাজটা করছি আর কি। ওকে, আমরা আজকে মূলত আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্সেস টেন্সেস অ্যান্ড টেন্সেস অ্যান্ড অ্যাসপেক্ট টেন্সেস অ্যান্ড অ্যাসপেক্ট। আমি যদি বিষয়টা একটু প্রথমের অংশটা একটু মুছে দিই। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টোটাল যে টেন্সেস বিষয়টা আছে অ্যান্ড এটার অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট বলতে এটা যে একটা ধাপ আছে, এই ধাপটা মিলে আমাকে জানতে হবে এবং এই পেজের মধ্যে সাধারণতভাবে 54 থেকে আমরা 68 পর্যন্ত এই যে পেজগুলো আছে প্রতিটা পেজগুলো আমরা এখান থেকে কভার করব। মূলত এই অংশের মধ্যে কি আলোচনা করা আছে, আগে আমি বিষয়টার যে কি পয়েন্টগুলো একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেন হচ্ছে আপনারা কি পড়বেন আসলে এখান থেকে সবগুলো আমরা জানবো। আমরা এই অংশটার মধ্যে কয়েকটা পয়েন্ট আমাকে ধাপে ধাপে আলোচনা করতে হবে। সর্বপ্রথম হচ্ছে এই কনসেপ্টটা আমার যে অংশ দিয়ে মেনলি শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। কি দিয়ে শুরু হয়েছে, আমরা একটা কনসেপ্ট দ্বারা এই পার্টটা শুরু হয়েছে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। সর্বপ্রথম আমরা ভার্ব ফ্রেজ নিয়ে একটু কথা বলি। ভার্ব ফ্রেজ নিয়ে কথা বলার পরে আমরা আমাদের যে টেন্সেস কিংবা অ্যাসপেক্ট পার্টগুলো আছে সেগুলো আমরা জানবো। এবং মনে রাখতে হবে টেন্স অ্যান্ড অ্যাসপেক্ট যখনই আপনি পার্টটা পড়ছেন তখন আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটার যে একটা সিকোয়েন্স অফ যে টেন্সটি আছে, সিকোয়েন্স অফ টেন্স, টেন্সের যে একটা ধারাবাহিকভাবে আছে, টেন্সের যে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমরা এখান থেকে হচ্ছে ইমপ্রুভমেন্ট করার জন্য ট্রাই করব। তাহলে আবার বলছি টেন্স অ্যান্ড অ্যাসপেক্টের বলতে মূলত আমরা এখান থেকে একটা পার্টকে খুব ভালো মতো জানার জন্য ট্রাই করব, সেই অংশটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, সেটা আমরা আলোচনা করব। সেটা আলোচনা করার আগে আমরা আসলে ভার্ব ফ্রেজ বলতে আসলে কি বুঝে থাকি বা ভার্ব ফ্রেজ বলতে আপনারা কি বুঝবেন সে বিষয়টা যদি দেখাই আমি, ভার্ব ফ্রেজ বলতে সাধারণতভাবে একটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, সেখানে অক্সিলারি ভার্ব একটাও থাকতে পারে, আবার সেখানে অক্সিলারি ভার্বগুলো আমার দুইটাই থাকতে পারে। অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে এবং সেই অক্সিলারি ভার্বটা থাকার পরপরই সেই জায়গার মধ্যে যখন আমরা একটা মেইন ভার্ব ব্যবহার করবো, একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্বের পরে যখন আমাদের একটা মেইন ভার্ব থাকবে তখন সেই বিষয়টিকে আমরা সাধারণত বলতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা ভার্ব ফ্রেজ। তাহলে আবার আমার সাথে ভার্ব ফ্রেজ বলতে আসলে কি বুঝে থাকি সেটা যদি আমি আলোচনা করি, একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং একটা অক্সিলারি ভার্বের পরপরই হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব থাকবে। এই যে ধারণাটা, এই ধারণাটাই হচ্ছে আমরা সেটাকে বলতে পারবো, সেটাকে কি নামে সংজ্ঞায়িত করতে পারি, সেটাকে আমরা বলতে পারবো একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তবে ভার্ব ফ্রেজের এই স্ট্রাকচারটা ছাড়া আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আমাকে আরেকটা স্ট্রাকচার এখান থেকে মনে রাখতে হবে। সেই স্ট্রাকচারটা কি একটু দেখাচ্ছি। ভার্ব ফ্রেজের একটা স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্বের পরপরই হচ্ছে আমার কি থাকবে, আমার একটা মেইন ভার্ব থাকবে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে যদি কখনো ভার্ব প্লাস একটা ভার্ব আছে, সে ভার্বের পর যদি একটা প্রেপোজিশন থাকে, ভার্ব আছে, সে ভার্বের পর যখন একটা প্রেপোজিশন থাকবে তখন সেই বিষয়টাকেও আমরা একটা ভার্ব ফ্রেজ দ্বারা সংজ্ঞায়িত করতে পারি। অনেক সময় এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আমি ২ টা এক্সাম্পল দিচ্ছি। ২ টা এক্সাম্পল দিলে হোপফুলি আপনারা বিষয়টা সম্পর্কে ধারণা নিতে পারবেন। যেমন আমি যদি আমরা ১ম যে কনসেপ্টে সেখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা বলতে পারবো would have I would have, আমরা would have লিখলাম, would have এর পরে হচ্ছে আমরা ম্যাট শব্দটা লিখলাম, would have ম্যাট শব্দটা লিখলাম। আরেকটা শব্দ লিখলাম সেটা হচ্ছে look into, আরেকটা শব্দ আমরা এখানে লিখলাম সেটা হচ্ছে look into। আমরা ২ টা শব্দ এখানে লিখেছি। একটা হচ্ছে would have ম্যাট লিখেছি, আরেকটা শব্দ লিখেছি look into। এই যে would have ম্যাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি would have দুইটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর ম্যাট যে শব্দটা আছে এটা হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব। এবং একই রকমভাবে look into, look হচ্ছে একটা ভার্ব, ভার্বের পর একটা প্রেপোজিশন আছে, সেটাকেও কিন্তু আমরা কি নামে সংজ্ঞায়িত করতে পারবো, একটা ভার্ব ফ্রেজ। এখন এই যে আমরা ভার্ব ফ্রেজটা পড়ছি, ওকে, ভার্ব ফ্রেজের কিন্তু অনেকগুলো নাম আছে। ভার্ব ফ্রেজকে আমরা নানা সময় নানা ধরনের নামে হচ্ছে সংজ্ঞায়িত করতে পারবো। ভার্ব ফ্রেজকে একটা গ্রুপ ভার্ব নামে সংজ্ঞায়িত করা হয়। ভার্ব ফ্রেজকে আমরা প্রথমত যে নামে সংজ্ঞায়িত করতে পারবো সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। এখন ভার্ব ফ্রেজের গ্রুপ ভার্বটা না বলে ভার্ব ফ্রেজকে আমরা বলতে পারবো সে
হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ভার্ব ফ্রেজকে আমরা যে বিষয়টা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা ফ্রেজাল ভার্ব। ভার্ব ফ্রেজকে একটা ফ্রেজাল ভার্ব বলতে পারবো, গ্রুপ ভার্ব বলতে পারবো, অথবা ভার্বাল ফ্রেজ, অথবা আমরা সেটাকে একটা ভার্বাল ফ্রেজ নামেও কিন্তু সংক্ষেপিত করতে পারি। এই কয়েকটা নাম একটু মনে রাখতে হবে যে ভার্ব ফ্রেজের আরও বেশ কিছু অংশ কি আছে, নাম আমরা সেখান থেকে ভার্ব ফ্রেজ থেকে পাবো। এটা জাস্ট ভার্ব ফ্রেজ যেহেতু আলোচনা করছি ওই জন্য হচ্ছে আমরা এই পার্টটা আলোচনা করেছি। তবে ক্লিপস টেফেলের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, সেটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনারা যে আমার লেকচার হোক বা যে কোনো জায়গা থেকে সে অংশটা পড়ার জন্য। সে অংশটা কি আপনারা ট্রাই করবেন, এই যে একটা ভার্ব আছে না, এই ভার্বের ডিটেলসটা পড়ার জন্য ট্রাই করবেন। ভার্বের একেবারে ডিটেলসটা পড়ার জন্য ট্রাই করবেন। সেটা কিন্তু আমি একেবারে ক্লাসে প্রতিটা কনসেপ্টে ধরে ধরে হচ্ছে ভার্বের ডিটেলসগুলো আসলে পড়িয়েছিলাম। তবে অনেকের প্রশ্ন হতে পারে যে ভার্বের ডিটেলস বলতে একটু করে আলোচনা করলে ভালো হয়। ভার্ব বলতে আসলে কি বোঝায়, যে কোনো প্রকার অ্যাকশন। তবে ব্যারন স্টুফেল বইটা একটা রেফারেন্স দেওয়া আছে, ভার্বসের একটা রেফারেন্স দেওয়া আছে, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভার্ব বলতে তিনটা বিষয়ের সমন্বয় হবে, যে কোনো অ্যাকশন, যে কোনো এক্সপিরিয়েন্স এবং যে কোনো প্রকার এক্সিস্টেন্স, এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা হচ্ছে একটা ভার্বটা তৈরি করবো। এবং ভার্বকে যখন আমরা ক্লারিফিকেশন ভাগ করবো সেটা দুইটি প্রকার, একটা ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট। ফাইনিট আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল অথবা সেটা মেইন ভার্ব, এবং আরেকটা বিষয় হচ্ছে অক্সিলারি। আর অপরপক্ষে নন ফাইন ভার্ব হচ্ছে আমাদের তিনটা, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। ঠিক আছে। আবার এখান থেকে প্রিন্সিপাল ভার্বের আর দুইটা শাখা আছে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। আরও কিছু কনসেপ্ট সাধারণত জানতে হয়, তার মধ্যে হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাস্টেটিভ ভার্ব, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব। এই কয়েকটা ভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে। ওকে, আশা করি আমরা এখান থেকে কি পড়বো বা কিভাবে জানবো সে বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা করতে পেরেছি। এখন আমাদের যে বিষয়টা আছে সে হচ্ছে টেন্স এন্ড অ্যাসপেক্ট। টেন্স এন্ড অ্যাসপেক্ট বা সিকোয়েন্স অফ টেন্স, এই অংশর আমরা আরেকটি অংশ নিয়ে আলোচনা করব, সেই অংশটা একটু দেখাচ্ছি। এই অংশে আমরা টেন্স নিয়ে একটু কথা বলার জন্য ট্রাই করব, টেন্সের বিষয়টা আসলে কি, বা টেন্স কনসেপ্টটা আসলে কিভাবে আমরা কনসেপ্টটা বুঝবো আসলে টেন্স। আচ্ছা, টেন্স, একেবারে টেন্সের কনসেপ্টগুলো দিয়ে শুরু করছি। এই টেন্সের যে বিষয়টা আমরা সাধারণত পড়ে থাকি, এই কনসেপ্টটা আসলে কি, টেন্স বলতে আসলে কি বোঝানো হয়, যেটা একেবারে ছোটকাল থেকে আমরা কিন্তু পড়ে এসেছি। টেন্স বলতে যে কোনো প্রকার টাইম বা যে কোনো প্রকার যে সময়, এই যে কোনো প্রকার টাইম বা যে কোনো প্রকার সময়ের যে কনসেপ্ট, সেই বিষয়টাকে আমরা মূলত টাইম বলতে পারবো। তবে টেন্সের আরেকটা শব্দের অর্থ আছে, সেটা হচ্ছে টেন্সকে যদি আমরা এইভাবে একটা ভার্বে কনভার্ট করে লাইক টেন্স, এই টেন্স শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। যেরকমভাবে টেন্স পড়তে পড়তে আমাদের দুশ্চিন্তা কাজ করে, একই রকমভাবে টেন্স নিজে মানে বলছে আমাকে পড়তে আপনার দুশ্চিন্তা হবে, টেন্স মানে দুশ্চিন্তা, এই শব্দটা বলতে পারবো। এখন টেন্সকে আমরা প্রধানত কয়টি ভাগে ভাগ করতে পারি। টেন্স যেহেতু সময়, এই সময়টা আমাদের লাইফে তিন ভাগে হয়ে থাকে। সেটা হয়তো আমাদের একটা প্রেজেন্টে হয়, সেটা একটা প্রেজেন্ট, অথবা সেটা একটা অতীতে একটা হয়েছিল প্রেজেন্ট, অথবা আমাদের একটা ফার্স্ট, অথবা এই সময়টা আমাদের একটা ফিউচারে হয়েছিল প্রেজেন্ট ফার্স্ট, অথবা হচ্ছে আমাদের একটা ফিউচারের কনসেপ্ট। এগুলো হচ্ছে টেন্সের মেইনলি তিন প্রকার যে ধরনগুলো। এখন এই টেন্সগুলোকে যখন আমরা একটু ক্লারিফিকেশন করব, টোটাল আমরা কয়টি পাবো, টেন্স টোটাল কয়টি পাবো সেটা টেন্স থেকে জিজ্ঞাসা করতে পারবেন। 10 মানে হচ্ছে 10, আর এসি মানে হচ্ছে সেকেন্ড, তাহলে 10 আর 2 যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি, আমরা এখানে 12 পাচ্ছি। দ্যাট মিনস আমরা যদি একটু মনোযোগ দিই, টেন্সকে টোটাল কয় প্রকার, টোটাল হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকারগুলোর মধ্যে কি পাবো, এই 12 প্রকারগুলোর মধ্যে পাবো আমরা হচ্ছে একটা সিম্পলকে আরেকটা নামে সংজ্ঞায়িত করা হয়, সেটা হচ্ছে আমরা যেটা প্রায় সময় পড়ে এসেছি, সেটাকে বলা একটা ইনডিফিনিট। সিম্পলকে আমরা একটা ইনডিফিনিট নামে সংজ্ঞায়িত করব। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, এরপর যে অংশটি আছে সেটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে, এটাকে প্রগ্রেসিভ নামও সংজ্ঞায়িত করা হয়। এই বিষয়টা একটু অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এটাকে আমরা প্রগ্রেসিভ নামও কি করব, সংজ্ঞায়িত করতে পারি। দেন আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পারফেক্ট। আমরা এরপরে আরেকটা বিষয় এখান থেকে পাবো, সেটা হচ্ছে পারফেক্ট, এবং পারফেক্টের পরপরই আমাদের আরেকটা বিষয় আছে, সেটাকে আমরা বলবো একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের পরপরই আমাদের আরেকটা বিষয় আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে একটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের পরপরে আমরা যেটা বিষয় পাবো সেটাকে আমরা বলবো একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল এই যে টেন্সের যে কনসেপ্টগুলো, টেন্সকে প্রধানত আমরা তিন ভাগে পাচ্ছি, কিন্তু টোটাল যদি আমরা কাউন্ট করি, টোটাল টেন্সকে আমরা 12 প্রকারে পাবো। অবশ্যই কনসেপ্টগুলো নোট করবেন এবং ট্রাই করবেন কনসেপ্টগুলো নোট করে পড়ার জন্য। তার মধ্যে একটা কি আছে, প্রেজেন্ট সিম্পল, অথবা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাচ্ছি, ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ বলা হয় এটাকে, প্রেজেন্ট পারফেক্ট পাচ্ছি, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাচ্ছি। একই রকমভাবে আমরা যদি একটু ফার্স্টটা চিন্তা করি, ফার্স্ট সিম্পল আছে বা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট প্রগ্রেসিভ, এরপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট
ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে ফিউচার দিয়ে আমরা আরও 4টা পাবো। তাই টোটাল হচ্ছে টেন্সের এই 12টা কনসেপ্ট আপনাকে অবশ্যই জানতে হবে। এখান থেকে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, আমাকে কি বলবে যে টেন্স আসলে কত প্রকার, টেন্স কত প্রকার, এই অংশ থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন তাহলে আসবে কোন জায়গা থেকে, এই অংশটা একটু বলছি। সাধারণতভাবে এই যে আমরা টেন্সগুলো পড়ছি, এই টেন্সগুলোর আইডেন্টিফিকেশন, দ্যাট মিনস আমি একটা টেন্স দিব, সেই টেন্সকে আদৌ আপনি চিনতে পারেন কিনা, একটা টেন্স দিব, সেই টেন্সকে আদৌ আপনি চিনতে পারেন কিনা, এই অংশ থেকে আমাকে হচ্ছে প্রশ্নগুলো দিবে। অনেক সময় যখন আমাদেরকে টেন্স থেকে প্রশ্ন দেওয়া হয়, আমরা অনেক সময় কিন্তু চিনতে পারি না। এই চেনাটা হচ্ছে মাস্ট। অনেক সময় যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এই টেন্সগুলো যে আপনি আদৌ চিনেন, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভালো মতো জানতে হবে। ক্লিয়ার? আশা করি আমি এই অংশটায় আপনাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি। এই পাঠে আমরা ২ টা বিষয় আলোচনা করেছি। সেটা হচ্ছে আসলে ভার্ব ফ্রেজ বলতে কি, এবং টেন্সের যে ওভারঅল যে ক্লারিফিকেশনটা, সেটা এরপরে গিয়ে হচ্ছে আমরা আসলে টেন্সগুলো আসলে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব, সেই বিষয়টা আমরা হচ্ছে আলোচনা করব। আমি যদি একটু আপনাদেরকে আমাদের যে মেইন বইটা, আমি যদি একটু মেইন বইয়ে নিয়ে যাই, তাহলে আপনারা ধারণা পাবেন এই যে টেন্স অ্যান্ড অ্যাসপেক্ট এর মধ্যে আমাদের মূলত ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করেছে। ভার্ব ফ্রেজ বলতে আসলে কি বোঝানো হয়? ভার্ব ফ্রেজে সাধারণতভাবে আমি যে অংশটা আপনাদেরকে পড়িয়েছি, এই অংশটি মূলত এখানে দেওয়া আছে। এই অংশটি একটু দেখেন কি আছে এখানে? এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ভার্ব ফ্রেজটা আসলে কি? এই যে আমরা তো আসলে ভার্ব ফ্রেজটা পড়ছি। আসলে ভার্ব ফ্রেজটা কি? ভার্ব ফ্রেজ বলতে যেটা আমরা পড়েছি, একটা মেইন ভার্ব, মেইন ভার্বের পাশাপাশি এনি অক্সিলারি ভার্বস থাকতে পারে। তবে এই থেকেও তথ্যবহুল ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি বলে আশা রাখছি। এখন আসেন টেন্স অ্যান্ড অ্যাসপেক্ট। আমরা যখনই টেন্স অ্যান্ড অ্যাসপেক্টের কথা আসে, টেন্স অ্যান্ড অ্যাসপেক্টের এই যে আমি আপনাদেরকে টোটাল যে টেন্সগুলো দেখিয়েছি, সে টেন্সগুলো এখানে আছে। একেবারে সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফাস্ট, প্রেজেন্ট প্রগ্রেসিভ। এই যে কন্টিনিউয়াস টেন্সের অপর একটা নামকে প্রগ্রেসিভ বলা হয়। আবার অপরপক্ষে এখানে সবগুলো টেন্স দেয় না, জাস্ট আমাদের টেন্সের কনসেপ্টগুলো আমাদের এখানে হালকা আলোচনা করা আছে আরকি। সো এই বিষয়টা আপনারা জাস্ট একটু পড়লে হচ্ছে আমরা যখন টেন্সের আইডেন্টিফিকেশনটা জানবো, তখন এখান থেকে অবশ্যই জানতে হবে। তবে টেন্সের আইডেন্টিফিকেশনটা জানার আগে আমাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বেশ কিছু কনসেপ্ট আমরা পাবো। এগুলোকে বলা হয় কমন ইরিগুলার ভার্ব। আমি আপনাকে দেখাই দিব। এই কমন ইরিগুলার ভার্ব শব্দটা বক্স করবেন, এবং এই অংশটা সবাই নিজ দায়িত্বে, এই অংশটার মধ্যে সবাই নিজ দায়িত্বে এই বিষয়টা কয়েকবার করে পড়বেন। এই বিষয়টা কেন জানতে হবে জানেন? সাধারণতভাবে আমরা একটা শব্দের, সেটা হচ্ছে ফার্স্ট ফর্ম অথবা একটা শব্দের যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই প্রেজেন্ট ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকমভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি হচ্ছে, এটা আমাকে জানতে হবে। যেমন বিগেনটা আমরা অনেক সময় বিগেনটেড করতে পারবো না, সেটা ফার্স্ট ফর্ম হচ্ছে বিগান, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিগান, আবার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিগানি। একই রকমভাবে আমরা অনেকগুলো শব্দ পাবো, যেমন বাই, এরপর হচ্ছে ব্রড, এরপর হচ্ছে বাইং। এই শব্দগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই শব্দগুলো একটু নিজ দায়িত্বে আপনারা এখানে যতগুলো কনসেপ্টগুলো আছে, সবগুলো নিজ দায়িত্বে আপনারা একবার পড়ে নেবেন। যেহেতু এটা আমি পড়ে দিলে আপনাদের অনেক সময় নষ্ট হতে পারে, এই জন্য আমি দেখাচ্ছি না। তবে এখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কি জানেন? বিশেষ করে এই অংশটা আমরা যদি বইয়ের একটু পরবর্তী পৃষ্ঠায় যাই, এই অংশের মধ্যে আমি আপনাদেরকে 5 স্টার দিয়ে রেখেছি। এই অংশটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন ভার্বের অংশগুলো পড়বো, সেটা হচ্ছে, যেমন আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, বিট, এখানেও বিট আছে, এখানেও বিট আছে, এখানেও বিটিং আছে। এখন কথা হচ্ছে, এই বিটটা কখন প্রেজেন্ট ফর্মে হচ্ছে, কখন ফার্স্ট ফর্মে হচ্ছে, কখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এটা আমাকে কিন্তু কনসেপ্টটা মনে রাখতে হবে। এই যে বিষয়গুলো থেকে আমরা বিষয়টা মনে রাখবো। তাহলে একটু আলোচনা করছি, এই বিষয়টা কিন্তু খুব বেশি প্রশ্ন, যেমন তোমাকে বা আপনাদের বলতে পারে, যেমন কাট আছে, আই কাট আ ডোর, তাহলে এখানে কাটটা এখানে কি প্রেজেন্ট ফর্ম, নাকি ফার্স্ট ফর্ম, নাকি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, নাকি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম? এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্নগুলো দিতে পারে আরকি। আমরা এক্সাম্পল দেখাবো, তারপর আমি কনসেপ্টগুলো দেখাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে আমাদের প্রেজেন্ট টেন্সের বেশ কিছু ওয়ার্ডস আছে, যে শব্দগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট টেন্সগুলো চিনতে পারি। বেশ কিছু অ্যাডভার্ব আছে, যেগুলো আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। গার্ডেন আওয়ার্স দিয়ে পড়েছিলাম। জেনারেলি, অলওয়েজ, এরপর হচ্ছে ডেইলি, নরমালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, এরপর হচ্ছে ইউজুয়ালি, ওপেন, রিয়েলি, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এগুলো। আর অপরপক্ষে ফার্স্টের বেশ কিছু ওয়ার্ডস আছে, যে শব্দগুলোর মাধ্যমে আমরা অতীত নির্দেশক কিছু শব্দ দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে সেই শব্দটি একটা ফার্স্ট ফর্মে আছে। আবার একই রকম কয়েকটা শব্দের পর যদি সেটা আমরা দেখতে পাই, কখনো যদি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাটের পর যদি এই শব্দগুলো দেখতে পাই, অথবা আমাদের এই শব্দগুলো যদি একটা পেসিভ মুডে আছে, বি ভার্বের সাথে আছে, অথবা বিইং এর সাথে আছে, অথবা বিন এর সাথে আছে, এই কয়েকটা শব্দের সাথে যদি থাকে,
তখন সেটাকে কি নামে সংজ্ঞায়িত করব, সেটাকে আমরা বলবো একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তো আছে, এগুলোর সাথে আইএনজি করার সময় প্রতিটার বিষয়ের সাথে আমরা দুইটা শেষের অক্ষরটা সবসময় ডবল হবে, শুধুমাত্র রিড শব্দটা ছাড়া শেষের সবগুলো শব্দের সাথে আমরা স্পেন্ডিংটাও ছাড়া সবগুলো শব্দের সাথে আমরা শেষের শব্দটা দুইটা অক্ষরই হবে, কারণ এটার আগে একটা কনসোনেন্ট আছে, একটা ভাওয়েল, এটা কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে। ওই কারণে হচ্ছে আমরা বিষয়টা মাথায় রেখে কাজ করবো আর কি। একটু আমাকে জানান যে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা। এই বিষয়টা আবার বলছি, সাধারণতভাবে এই রেজটা সাধারণত প্রেজেন্ট ফর্মের শব্দগুলো থাকলে প্রেজেন্ট ফর্ম, আবার ফার্স্টে কোনো শব্দ থাকলে অবশ্যই ফার্স্ট টেন্স, আবার যখন সেটা আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন সেটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তো আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি যদি বলি হি রিড দ্য বুক, সে বইটা আসলে পড়ছে। হি রিড দ্য বুক, সে আসলে বইটা পড়ছে। এই যে আমরা এখানে লিখলাম হি রিড দ্য বুক, এখন যদি আমি আপনাদেরকে বলি এখানে রিডটা কোন টেন্সে আছে, অনেকে বলবো প্রেজেন্ট টেন্সে। না, এখানে হি আছে না, হি এর পরে আমরা জানি সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে নেই। দ্যাট মিনস আমরা এখানে যে রিড শব্দটা আমরা ব্যবহার করেছি, এই রিড শব্দটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সের কনসেপ্ট। কার কনসেপ্ট? একটা ফার্স্ট টেন্সের কনসেপ্ট, বুঝতে পেরেছেন? আবার যদি আমি এইভাবে কনসেপ্টটা লিখি, সেটা হচ্ছে হি হ্যাজ রিড দ্য বুক। এখন রিডটা কি কোনভাবে ব্যবহার করা হয়েছে? এখন আমরা রিডটা ব্যবহার করছি, সেটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? আবার যদি শুধুমাত্র বলি হি রিডস, তখন সেটা একটা প্রেজেন্ট ফর্মের বা একটা প্রেজেন্ট টেন্সের যে কনসেপ্ট, সেটার উপর আমরা বেস করে আলোচনা করতে পারি। হোপফুলি এই বিষয়টা নিজ দায়িত্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই বিষয়টা নিজ দায়িত্বে আপনারা বিষয়টা হচ্ছে পড়ে নেবেন আর কি, নিজ দায়িত্বে বিষয়টা পড়ে নেবেন। এই বিষয়টা আমি এখন আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে টেন্সগুলোকে খুব সহজে কিভাবে আপনাদের আইডেন্টিফিকেশনটা করতে পারবেন, তার কিছু সহজ পন্থা আমি আপনাদেরকে উপস্থাপন করাবো। একটু আসেন আমার সাথে, আসেন। এখন আমি টেন্সের একেবারে সহজভাবে আমরা টেন্সগুলোকে কিভাবে আইডেন্টিফিকেশন করব, সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। আসেন আমার সাথে একটু কনসেপ্টটা। অনেকভাবে তো কনসেপ্টগুলো পড়েছেন, এখন দেখেন টেন্স। টেন্স বলতে আমরা টেন্সটে মেইনলি ৩ প্রকার পাচ্ছি, আবার সেটা কত প্রকার আছে, আবার সেটা টোটাল কত প্রকার আছে, টোটাল আমরা ১২ প্রকার পাচ্ছি। তাহলে এই কনসেপ্টগুলো থেকে থেকে আমরা টেন্সগুলো কীভাবে আইডেন্টিফিকেশন করব, সে বিষয়টা দেখেন। টেন্স প্রথমত আমরা আসবো, সেটা হচ্ছে প্রেজেন্ট। প্রথমত আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। আসলে প্রেজেন্ট বলতে কি, বেশ কিছু শব্দের মাধ্যমে আমরা প্রেজেন্টটা চিনতে পারি। তার মধ্যে আছে আমাদের অ্যামিসার আছে, তার মধ্যে আমরা কি পাবো? অ্যামিসার পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের আছে, সেটা হচ্ছে ওয়াসার, অ্যামিসার আছে। এরপর আমরা হচ্ছে অ্যামিসার পাচ্ছি। অ্যামিসারের পরে হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ আছে। হ্যাভ হ্যাজের পরে হচ্ছে আমাদের ডোডাস আছে, অথবা হচ্ছে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস দেখতে পাচ্ছি, অথবা ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এই শব্দগুলো দেখলেই আমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা ভার্বের একটা কোন ফর্মে আছে, সেটা ভার্বের একটা প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। তবে এই হ্যাভ এবং হ্যাজ শব্দটি একটু বক্স করতে হবে, এই শব্দ নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব। তাহলে এই শব্দগুলো মানে হচ্ছে প্রেজেন্ট, আর প্রেজেন্টের সাথে কিছু নাই মানে সেটা একটা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্টের সাথে কিছু নাই মানে হচ্ছে কি? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্টের সাথে কিছু নাই বলতে প্রেজেন্ট সিম্পল। তাহলে অ্যামিসার আছে, শুধুমাত্র হ্যাভ হ্যাজ আছে, অথবা ডোডাস আছে, ভার্বের সাথে এস বা এস আছে, বি ওয়ান আছে। দ্যাট মিনস সেটাকে আমরা কি নামে সংজ্ঞায়িত করবো? সেটাকে আমরা বলবো একটা প্রেজেন্টে আছে। কিসে আছে? একটা প্রেজেন্টে। এখন আসেন ফার্স্ট। আমরা ফার্স্টটা কিভাবে চিনবো? আমরা ফার্স্টটা চিনতে পারবো সেখানে যখন একটা ওয়াজ কিংবা অয়ার থাকবে। ফার্স্ট আমরা চিনতে পারবো সেখানে ওয়াজ অথবা অয়ার থাকবে, অথবা সেখানে আমরা একটা হেড পাবো, অথবা সেখানে আমরা একটা ডিড পাবো, অথবা সেখানে আমাদের একটা বিটু আছে, অথবা শব্দ শেষে ইডি বা এই ধরনের যে শব্দগুলোর মাধ্যমে আসলে ভার্বের সেকেন্ড ফর্মটা তৈরি হয়, সে বিষয়টা। ইডির বিষয়টা অনেকে বুঝতে নাও পারে। ইডি বলতে আসলে শব্দের শেষে যেমন আমরা হেল্পড, এই ধরনের আরও অনেকগুলো পার্ট আছে যেগুলোর মাধ্যমে ফার্স্ট টেন্সগুলো হয়। সেই শব্দগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা ফার্স্ট টেন্সকে চিনতে পারবো। এটার পরে কি আমাদের যে বিষয়টা আমরা একটু পড়ছি, সেটা হচ্ছে আসলে কন্টিনিউয়াস। আসলে কন্টিনিউয়াস বলতে কিভাবে আমরা বুঝবো সেটা একটা কন্টিনিউয়াস। সবসময় মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানে হচ্ছে সেখানে আমাদের ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে কি আছে? একটা আইএনজি। যদি কখনো ভার্বের সাথে আইএনজি আছে এবং তার আগে আমাদের একটা টু বি ভার্ব আছে, তার আগে একটা কি ভার্ব আছে, তার মানে সেটা কোনো না কোনো আমাদের কন্টিনিউয়াসের একটা অংশ। তাহলে আবার বলছি, কন্টিনিউয়াসটা একটু ভালো মতো বুঝেন। ভার্বের সাথে আইএনজি আছে এবং পাশাপাশি আমাদের একটা টু বি ভার্ব আছে। দ্যাট মিনস এই কনসেপ্টটা আমাদের কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্সের একটা অংশ হিসাবে আমরা এখান থেকে পাবো।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো কখন কোন কন্টিনিউয়াস টেন্স হবে? সেই শব্দগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার সাথে একটু দেখেন। কখন কোন কন্টিনিউয়াস হবে? দেখা গেল আমার সেখানে অ্যামিসার আছে। তাহলে অ্যামিসার বলতে আমরা সেখানে যে ধরনের কন্টিনিউয়াস চিন্তা করব সেটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যামিসার আছে, এরপর ভার্বের সাথে আইএনজি আছে। দ্যাট মিনস সেটা একটা প্রেজেন্ট। অনেকের এমনও প্রশ্ন হতে পারে অ্যামিসার কখন কোনটা থাকবে? সেটা নির্ভর করবে সাবজেক্টের উপর নির্ভর করবে। এরপরে হচ্ছে আমাদের ওয়াস ওয়্যার, আমরা টুই ভার্ব বলতে আরো কিছু টুই ভার্ব আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে ওয়াস ওয়্যার আছে। এই ওয়াস ওয়্যারটা আমরা মেইনলি ব্যবহার করব আমাদের বিষয়টা যখন একটা ফার্স্টে থাকবে। এরপরে হচ্ছে আমরা বিটা কখন ইউজ করব? বিটা ব্যবহার করব যখন ফিউচারে। বিটা কখন ব্যবহার করব? বিটা ব্যবহার করব আমরা হচ্ছে ফিউচারে, যেখানে উইল অথবা শ্যাল থাকে। উইল অথবা কার সাথে হবে? উইল অথবা শ্যালের সাথে হবে। এরপর আমাদের আরেকটা শব্দ আমরা এখানে পাবো, সেটা হচ্ছে বিন। আচ্ছা, বিন কার সাথে হবে? বিন হচ্ছে সাধারণত পারফেক্ট। বিন বলতে সাধারণত পারফেক্ট টেন্স। বিন বলতে সাধারণত কি? পারফেক্ট টেন্সের সাথে হবে। ঠিক আছে? পারফেক্ট বলতে ৩ টা শব্দ আমরা একটু পড়বো। যদি এখানে আমি একবার আপনাদেরকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, অথবা কি থাকতে পারে? হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে হচ্ছে আমরা পারফেক্টটাকে বুঝতে পারবো। তাহলে আবার বলছি, অ্যামিসারটা হচ্ছে প্রেজেন্টে, ওয়াসারটা হচ্ছে ফার্স্টে, বিটা হচ্ছে ফিউচারে, বিনটা হচ্ছে আমাদের কি? পারফেক্টে। বিনটা কিসে? পারফেক্টে। তাহলে আমাদের অ্যামিসারের সাথে আইএনজি আছে, তার মানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াসারের সাথে আইএনজি আছে, তার মানে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস। একটা বি এর সাথে ফিউচার আছে, বি এর সাথে ভার্বের সাথে আইএনজি আছে, উইল বি অথবা শ্যাল বি, তখন সেটা আমরা কি হিসেবে ধরে নেব? ফিউচার কন্টিনিউয়াস। আবার সেখানে একটা হ্যাভ হ্যাজ হ্যাটের সাথে আমাদের বিন আছে, হ্যাভ হ্যাজ হ্যাটের সাথে বিন আছে, বিনের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে সেটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস। কোন ধরনের কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকের একটু বুঝতে সমস্যা হচ্ছে, আপনারা জাস্ট একটু ক্লাসটা দেখেন, এরপর আপনাদের জন্য বিষয়টা একেবারে সহজবোধ্য হয়ে যাবে। দেন আমরা পারফেক্ট কীভাবে চিনব বলি। সাধারণত পারফেক্ট বলতে কয়েকটা শব্দ দ্বারা কিন্তু আমরা একটা বিষয়ের পারফেক্টটা চিনতে পারি। শব্দগুলো কি কি? সেই শব্দগুলো হচ্ছে সেন্টেন্সে হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ। হ্যাভ অথবা কি? হ্যাজ। হ্যাভ হ্যাজ ছাড়াও আমাদের সেখানে হচ্ছে হ্যাড অথবা হচ্ছে উইল হ্যাভ, অথবা হচ্ছে উইল হ্যাভ। এই শব্দগুলো দ্বারা আমরা পারফেক্ট। তবে পারফেক্ট হওয়ার জন্য একটা বিষয় পারফেক্ট তখনই হবে, কখন হবে? যখন এই প্রতিটি শব্দর পরে আমাদের অবশ্যই পারফেক্ট মানে মনে রাখতে হবে, এই শব্দগুলোর পর অবশ্যই ভার্বের ৩য় নম্বর ফর্ম থাকতে হবে। কি বলছি? এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এই শব্দগুলোর পর অবশ্যই যখন ভার্বের ৩য় নম্বর ফর্ম থাকবে তখন পারফেক্ট। আর ভার্বের ৩য় নম্বর ফর্ম না থাকলে, তখন সেটা সিম্পল হয়ে যাবে। তখন সেটা হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট সিম্পল, হ্যাড মানে হচ্ছে ফার্স্ট সিম্পল, আর উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার সিম্পল। আবার বলছি, পারফেক্ট যদি একটা কনসেপ্ট হতে হয়, আমাকে অবশ্যই সেখানে একটা ভার্বের ৩য় নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। আবার বলেন, ভার্বের কত নম্বর ফর্মটা ব্যবহার করবেন? অবশ্যই আপনি সেখানে একটা ভার্বের ৩য় নম্বর ফর্মটা ব্যবহার করে কাজ করবেন। তখন ওই বিষয়টাকে আমরা একটা পারফেক্ট নামে সংজ্ঞায়িত করতে পারবো। কি নামে সংজ্ঞায়িত করতে পারবো? পারফেক্ট নামে সংজ্ঞায়িত করতে পারবো। এখন কখন কোন পারফেক্ট হবে? হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজকে আমরা একটু আগে পড়েছি। হ্যাভ হ্যাজ কোথাকার পারফেক্ট? সেটা হচ্ছে একটা প্রেজেন্ট। এরপর হচ্ছে হ্যাডটা কোথার পারফেক্ট? সেটা হচ্ছে একটা ফার্স্ট। আবার আমাদের উইল হ্যাভটা কোথার পারফেক্ট? সেটা হচ্ছে আমাদের একটা ফিউচারের পারফেক্ট। তাহলে আমার সাথে সবাই একটু বলেন তো, হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট, হ্যাড মানে হচ্ছে ফার্স্ট, আবার উইল হ্যাভ আছে, দ্যাট মিনস সেটা একটা ফিউচার পারফেক্টের একটা বিষয় আমরা হচ্ছে এখানে লিখেছি। তাহলে আমার সাথে আবার বলেন, হ্যাভ হ্যাজ মানে হচ্ছে প্রেজেন্ট, হ্যাড মানে হচ্ছে ফার্স্ট, উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার। এই শব্দগুলোর মাধ্যমে আমরা পারফেক্ট শব্দটা হচ্ছে আমরা এই কনসেপ্ট থেকে হচ্ছে বিষয়টা বুঝতে পারবো আর কি। ক্লিয়ার? তাহলে পারফেক্ট মানে অবশ্যই ভার্বের কত নম্বর ফর্ম? ৩য় নম্বর ফর্ম। আর সর্বশেষ আমরা যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা ফিউচার। স্যার, আমরা ফিউচারটা কিভাবে চিনব? ফিউচার বলতে সাধারণত ২টা শব্দ মনে রাখতে হবে। উইলটা হয় ব্যবহার, অথবা হচ্ছে শ্যাল হয়। এবং উইল শ্যালের পরে আমাকে অবশ্যই একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। উইল শ্যালের পর আমরা অবশ্যই একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার আমরা এখান থেকে করব। উইল শ্যালের পর অবশ্যই একটা কি ফর্ম হবে? ভার্বের একটা বেস ফর্ম হবে। তখন আমরা সেটাকে বুঝে নেব। সে কনসেপ্টটা হচ্ছে আমাদের জন্য একটা ফিউচার। উইল শ্যালের পর যখন ভার্বের বেস ফর্ম হবে, তখন সেই বিষয়টাকে আমরা সহজে বুঝে নিব। সেটা হচ্ছে আমরা একটা ফিউচারে আছে। কিসে আছে? ফিউচার। তাহলে আমার সাথে আবার একই সাথে আমার সাথে কনসেপ্ট একটু বলেন। আমরা প্রেজেন্ট কিভাবে চিনবো? অ্যামিসার থাকবে, অথবা হ্যাভ ফেস থাকবে, অনলি হ্যাভ ফেস, অথবা ডোরাস, অথবা ভার্বের সাথে এসবিএস, অথবা বিয়ন, তার মানে প্রেজেন্ট। প্রেজেন্টের সাথে কিছু নাই মানে কি? প্রেজেন্ট সিম্পল। এরপর হচ্ছে ফার্স্ট। আর ফার্স্টটা কিভাবে চিনবো? ওয়াসার থাকবে, হ্যাড থাকবে, ডিড থাকবে, বি টু থাকবে, অথবা ইডি। তার মানে এই শব্দগুলোতে আমরা কি ধরে নিব? সেটা হচ্ছে আমাদের একটা ফার্স্টে আছে। কিসে আছে? ফার্স্টে। এরপর হচ্ছে আমরা কন্টিনিউয়াস কখন? যখন আইএনজি থাকবে, অ্যামিসার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট। ওয়াসার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে ফার্স্ট। আবার আছে বি আছে, উইল বি বা শ্যাল বি, আইএনজি আছে, তার মানে হচ্ছে ফিউচার। আবার সেখানে হ্যাভ হ্যাজ বিন আছে, বিন মানে হচ্ছে পারফেক্ট। তো পারফেক্টটা নির্ভর করবে কখন কোন পারফেক্ট। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড হচ্ছে ফার্স্ট, উইল হ্যাভ হচ্ছে ফিউচার। আবার উইল শ্যালের পর আর হ্যাভ হ্যাজ হ্যাড মানে পারফেক্ট,
এরপর অবশ্য কোন ফর্ম থাকতে হবে, ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট, হ্যাড মানে হচ্ছে ফার্স্ট, উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার। আর উইল শ্যাল এর পর ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে সেটা হচ্ছে ফিউচার। তাহলে ফিউচারের সাথে কিছু না মানে হচ্ছে সিম্পল। তাহলে কোন তিনটা সিম্পল পড়িয়েছি একটু বলেন তো আমাকে, একটু সবাই যারা ক্লাসটা দেখছেন একটু কোন তিনটা আমরা ফিউচার করেছি, বিশেষ করে এই অংশটা এবং এই অংশটা, এগুলো হচ্ছে সিম্পল। এগুলো কি বলেন তো, এক একটা সিম্পলের বিষয় আমরা এখান থেকে বিষয়গুলো খুঁজে পেয়েছি। হোপফুলি সবাই আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আপনাকে সেন্টেন্সগুলো দিব, সেন্টেন্সগুলো দেখলেই আপনার সেখান থেকে কনসেপ্টগুলো একেবারে একটা ক্লিয়ার ধারণা আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি সেন্টেন্সগুলো একটু ছোট ছোট করে সেন্টেন্সগুলো লিখছি আর কি। একটু দেখেন, আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে আই অ্যাম গোয়িং। আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখে সেটা হচ্ছে আই অ্যাম গোয়িং। আরও কনসেপ্টগুলো থাকতে পারে, যেহেতু আমি অনেকগুলো সেন্টেন্স লিখবো সেজন্য আমি সেন্টেন্সগুলো দেখাচ্ছি। আই অ্যাম গোয়িং, তাহলে এই সেন্টেন্সের পর আরও কিছু থাকতে পারে, আই এম গোয়িং টু স্কুল বা যে কোনো বিষয়। এখন যদি বলা হয় এটা কোন টেন্সে আছে, আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস। এর আগে আমরা একটা আইএনজি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা একটা আইএনজি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আইএনজির আগে কি টু ভার্বটা আছে? অবশ্যই আছে। কি আছে? এম আছে। তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং আগে কি আছে? এম আছে। তাহলে এম কার চিহ্ন? এম হচ্ছে আমাদের একটা প্রেজেন্টের চিহ্ন। এম কার চিহ্ন? একটা প্রেজেন্টের চিহ্ন। তাহলে আমরা এখানে একটা কি পেয়েছি? আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে এম হচ্ছে একটা প্রেজেন্টের চিহ্ন, সেটা আমরা পেয়েছি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি পেয়েছি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সবাইকে বুঝছেন? আচ্ছা, এখানে এম এম না থেকে কি ইস থাকতে পারতো, আর থাকতে পারতো, সবগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট। আচ্ছা, এটা না থেকে এখানে ওয়াস ওয়ার থাকলে, মনে করেন এখানে আমরা এমটা না দিয়ে আমি এটার পরিবর্তে ওয়াসটা লিখেছি, তখন ওয়াস থাকলে কি হতো? ফার্স্ট কন্টিনিউয়াস হতো। ক্লিয়ার? বুঝতে পেরেছেন বিষয়টা? এরপর আমি আরেকটা একই রকমভাবে সেন্টেন্স আপনাকে দিচ্ছি। আমি কয়েকটা সেন্টেন্স আপনাকে দেখাই। এরপর যদি আমি আপনাদেরকে আরেকটা সেন্টেন্স দেখাই, যেমন আই আ আই আই হ্যাভ আই হ্যাভ ভিজিটেড। আমি কি করছি? আমি জায়গাটা কি করছি? আমি জায়গাটা ভিজিট করছি। যখনই হ্যাভ দেখব তখন মানে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট কখন? এরপরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকলে। আমরা কি এখানে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দেখতে পাচ্ছি কিনা বলুন তো? অবশ্যই এটা ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম যেরকম ভার্বের তৃতীয় নম্বর ফর্ম একই রকম। হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট। কি আছে এখানে? হ্যাভ আছে, তার মানে এটা কোথায় থাকে? এই শব্দটি থাকে আমাদের প্রেজেন্টে। এই শব্দটি কোথায় থাকে? এই শব্দটি থাকে প্রেজেন্ট। ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট। এটাকে আমরা কি ধরবো? একটা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ধরতে পারি। একইরকমভাবে যদি আমি আপনাদেরকে আরেকটা দিই, এটা কি বলবে? সেটা হচ্ছে আই উইল হ্যাভ বিন। এরপর যদি আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে আই উইল হ্যাভ বিন গোয়িং, বা এতটুকু আছে, তখন সেটাকে আমরা কি বলবো? যেহেতু আমাদের এখানে একটা আইএনজি আছে, আমরা যদি একটু চিন্তা করি, একটু দেখেন তো, আইএনজি আছে, তার মানে এটা কি? আইএনজি আছে, তার মানে এটা কি? কন্টিনিউয়াস। বিন আছে, তার মানে অবশ্যই সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোন পারফেক্ট? উইল আছে, তার মানে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কোন পারফেক্ট কন্টিনিউয়াস? একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আপনি প্রতিটা কনসেপ্টগুলো এখান থেকে বের করতে পারবেন। আমি আরও কয়েকটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আপনারা সেখান থেকে কনসেপ্টগুলো একটু বের করবেন। এখন যদি শুধুমাত্র এরকম আছে যে আই হ্যাড এ বুক, আমার একটা বই আছে, তখন কি হবে? তখন একটু চিন্তা করি, আমরা হ্যাড দেখার সাথে পারফেক্ট পড়েছিলাম, কিন্তু সেখানে একটা ক্লু আমরা পড়েছিলাম, হ্যাডের পক্ষে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে কিনা, এই অংশটা কিন্তু আমাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা কি এখানে হ্যাডের পর কোনো রকম ভার্বের তৃতীয় নম্বর ফর্ম কি দেখতে পাচ্ছি? কোনো রকম ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই। যেহেতু কোনো রকম ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই, তার মানে এটা হচ্ছে একটা ফার্স্ট সিম্পল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারবো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট সিম্পলের একটা অংশ। কার একটা অংশ? ফার্স্ট সিম্পলের একটা অংশ। ক্লিয়ার? একই রকমভাবে যদি বলি, আমি আরো কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে দেখাচ্ছি, সেই সেন্টেন্সগুলো একটু দেখেন আপনারা। যেমন আমি যদি বলি আই উইল বি রিডিং, এতটুকু আছে। তাহলে এখন কি হবে? আই উইল বি রিডিং আছে। তাহলে এখন আমরা কি ব্যবহার করব? উইল মানে হচ্ছে ফিউচার, আবার আইএনজি আছে, তার মানে একটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই কনসেপ্টের মাধ্যমে আপনি কিন্তু পুরাপুরি যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় খুব সহজে আপনি সেখান থেকে আইডেন্টিফিকেশনটা করতে পারবেন আর কি। খুব সহজে আইডেন্টিফিকেশনটা করতে পারবেন। আমি যদি এখানে যে টেন্সগুলো আছে সেই টেন্সগুলো থেকে আমরা যদি কনসেপ্টটা একটু পড়ি, তাহলে আমরা বাকি অংশটা কিন্তু এখান থেকে সহজে আমরা বিষয়টা হচ্ছে এখান থেকে ধারণাটা নিতে পারবো। আমার সাথে একটু দেখেন, এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো যদি আমি আপনাদেরকে একটু পড়াই, দেখেন সেটা হচ্ছে হি ওয়ার্কস। তাহলে ভার্বের সাথে অ্যাজ বেজ আছে, ভার্বের সাথে অ্যাজ বেজ কে আছে, তার মানে এটা প্রেজেন্ট কি? প্রেজেন্ট সিম্পল। কি বলবো? এটাকে আমরা একটা প্রেজেন্ট সিম্পল বলবো। এরপর ওয়াক কি আছে? তাহলে ভার্বের সাথে একটা ফার্স্ট ফর্ম কি আছে, এবং ইয়েস্টারডে শব্দটি কি আছে? অবশ্যই আছে, তার মানে সেটা হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট টেন্স। কোন টেন্স বলবো আমরা? ফার্স্ট টেন্স। এরপর হচ্ছে কন্টিনিউয়াস। আমরা ভার্বের সাথে আইএনজির আগে কি আমার একটা টু বি ভার্ব আছে? টু বি ভার্ব অবশ্যই আছে। টু বি ভার্ব কি আছে? তার মানে ইজ আছে, ইজ মানে প্রেজেন্ট। ওয়াজ ওয়ার থাকলে ফার্স্ট, বি থাকলে ফিউচার, বিন থাকলে পারফেক্ট। ক্লিয়ার? আবার এখানে ওয়াজটা দেওয়া আছে, দেখছেন? ওয়াজটা দেওয়া আছে, তার মানে এটা আইএনজি আছে,
আবার এখানে কি আছে, একটা ওয়াস আছে, তার মানে এটা একটা ফাস্ট কন্টিনিউয়াস। কোন ধরনের কন্টিনিউয়াস? ফাস্ট কন্টিনিউয়াস। তবে কন্টিনিউয়াসের টেন্সের আমরা আরেকটি নাম এখান থেকে পড়েছিলাম। কন্টিনিউয়াস টেন্সের আরেকটি নাম হচ্ছে, এটাকে আমরা প্রগ্রেসিভ বলবো। আমার সাথে সবাই বলেন, কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম কি বলতে পারবেন? প্রগ্রেসিভ। কন্টিনিউয়াস টেন্সের আরেকটা কি নামে বলতে পারবেন? প্রগ্রেসিভ নামও আমরা কন্টিনিউয়াসটাকে সংজ্ঞায়িত করতে পারবো। এরপরে শি হ্যাজ ওয়ার্ক টু স্কুল সেভারাল টাইম। এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি? হ্যাজ ওয়ার্ক। আমার কি হ্যাজ আছে, তার মানে পারফেক্ট। কখন পারফেক্ট হবে? যখন এরপরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকবে। কখন পারফেক্ট হবে? যখন এটার পর একটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। একই রকমভাবে হ্যাট আছে, হ্যাটের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট পারফেক্ট। কোন ধরনের পারফেক্ট? একটা ফার্স্ট পারফেক্ট। আশা রাখছি এই যে আমরা টেন্সের অংশটি আমি এখান থেকে আপনাদেরকে বুঝিয়েছি। হোপফুলি এই অংশটা একেবারে সবার জন্য, একেবারে সবার জন্য বিষয়টা একেবারে বোধগম্য হয়েছে এবং বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তবে মনে রাখবো, শুধুমাত্র হ্যাভ ফেস থাকলে প্রেজেন্ট, শুধু হ্যাড থাকলে সেটা হচ্ছে ফার্স্ট, শুধু হ্যাড থাকলে কি সেটা হচ্ছে ফার্স্ট। আর কন্টিনিউয়াস টেন্সের অপর একটা নাম আছে প্রগ্রেসিভ, সেটা বুঝে নেবেন। ওকে, এই দুইটা স্লাইড, এই যে জাস্ট আমরা দুইটা অংশ দেখিয়েছি, এই দুইটা স্লাইড হোপফুলি সবার জন্য বিষয়টা একেবারে ক্লিয়ার এবং সবাই বিষয়টা বুঝতে পেরেছেন বলে আমি আশা রাখছি। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে যেটা কাজ করব, এই অংশটা আপনি অবশ্যই খাতায় নোট করবেন। নোট করে বিষয়টা একটু ট্রাই করবেন। বারবার আপনি যখন কোয়েশ্চেনগুলো সলভ করবেন, ওই কোয়েশ্চেনগুলো সলভ করার মধ্যে দিয়ে আপনার এই বিষয়ের উপর একেবারে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন। সো হোপফুলি আমরা এটা সবার ক্ষেত্রে, এটা সবার জন্য ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা বুঝে যাই, এই যে ভার্বের যে কাজটা দিয়েছি, এটা অবশ্যই আপনারা বাসায় পড়বেন। এটা বাসায় না পড়লে কিন্তু আপনি অনেকগুলো কনসেপ্ট কিন্তু মিস করে ফেলতে পারবেন, আর অনেকগুলো কনসেপ্ট কিন্তু আপনি এখান থেকে ভুল করে ফেলবেন আর কি। তাহলে আমরা একেবারে শুরু থেকে বিষয়গুলো আছে, সে শুরু থেকে বিষয়গুলো হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আমাদের এখানে অংশগুলো শুরু আছে। এখান থেকে প্রথমে আমরা এই বিষয়টা দেখব, দেন আমরা এখান থেকে কোনো বিষয় যদি নোট করতে হয়, সেই বিষয়টা আমরা অবশ্যই নোট করব। আসেন একটু দেখেন, আমরা কোনো বিষয় নোট করতে হলে আমরা অবশ্যই বিষয়গুলো নোট করে পড়ার জন্য বিষয়গুলো ট্রাই করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, অনেকে বলতে সিম্পল প্রেজেন্ট টেন্স কেন দিয়েছে? আমি কি প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে পারবো? বলতে পারবেন। আমি কি সাবেন ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলতে পারবো? তাও বলতে পারবেন। তাহলে আসলে এটা মানে কি, সাবেন টেন্স বলতে এখনের কোনো কিছু বিষয়কে আইডেন্টিফিকেশন করা হয়। তবে এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, সেই শব্দগুলোর নাম হচ্ছে, আপনারা যাদের বইটা আছে ওই বইয়ের উপরে করে লিখবেন। এই শব্দগুলোকে বলা হয় একটা অ্যাস্টেটিভ ভার্ব। এই শব্দগুলোকে আমরা কি মনে রাখবো? সেই ভার্বগুলোকে বলা হয় একটা অ্যাস্টেটিভ ভার্ব। এই ভার্বগুলোকে আমরা কি বলবো? এটা অ্যাস্টেটিভ ভার্ব। অ্যাস্টেটিভ ভার্ব মানে কি? অ্যাস্টেটিভ মানে এমন একটা ভার্ব যে ভার্বের সাথে আমাদের কখনো আইএনজিটা যুক্ত হয় না। যখন যে ভার্বের সাথে কখনো আইএনজিটা যুক্ত হয় না, সাধারণত সেটাকে আমরা বলবো একটা অ্যাস্টেটিভ ভার্ব, যেটা কন্টিনিউয়াস টেন্স হয় না। এক কথায় অ্যাস্টেটিভ ভার্বের সাথে কখনো কন্টিনিউয়াসটা হয় না, হলেও সেটা একটা র্যান্ডম বিষয়, সাধারণত হয় না। অ্যাস্টেটিভ ভার্বের সাথে কখনো আইএনজি হয় না। অ্যাস্টেটিভ ভার্ব সবসময় আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ সবসময় আমাদের একটা প্রেজেন্ট টেন্স হয়ে থাকে, সবসময় প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। এখন এই যে আমরা অ্যাস্টেটিভ ভার্বগুলো পড়ছি, আপনারা যেটা কাজ করবেন, আপনারা এই যে আমি আপনাদেরকে যে নোটটা লিখে দিয়েছি না, এই আপনারা যে যখন খাতাটা নিবেন, সেই খাতার মধ্যে একটা বিষয়, আপনারা এখান থেকে একটা বিষয় সেটা নোট করবেন। একেবারে খাতার মধ্যে নোট করে ফেলবেন। সেটা এই যে আমরা অ্যাস্টেটিভ ভার্ব নামে বেশ কিছু ভার্বকে চিনে থাকি। অ্যাস্টেটিভ ভার্ব নামে আমরা বেশ কিছু ভার্বকে চিনি। এই ভার্বগুলো, অ্যাস্টেটিভ ভার্বগুলো অবশ্যই একটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। অ্যাস্টেটিভ ভার্বগুলো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং অ্যাস্টেটিভ ভার্বের সাথে কখনো আমরা আইএনজি ব্যবহার করতে পারবো না। অ্যাস্টেটিভ ভার্বের সাথে কখনোই কি হবে না? অ্যাস্টেটিভ ভার্বের সাথে আমরা কখনো আইএনজিটা যুক্ত করব না। অ্যাস্টেটিভ ভার্বের সাথে কখনোই কি হবে না? আইএনজিটা যুক্ত করব না। যেমন আমরা বলতে পারবো, আমরা যেমন এখানে নো শব্দ আছে, বিলিভ শব্দ আছে, হিয়ার আছে, সি আছে, স্মাইল আছে, উইশ আছে, এরপর আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, লাইক, ওয়েন, সাউন্ড। ওকে, এরপর হ্যাভ, এরপর নিড, এরপর ফিয়ার, এরপর সিম, এরপর টাস, এরপর অন। এই শব্দগুলোকে আমরা বলতে পারবো। এই শব্দগুলোকে আপনারা কি বলবেন? এই শব্দগুলোকে বলা হয় এক একটা আমাদের অ্যাস্টেটিভ ভার্ব। এবং অ্যাস্টেটিভ ভার্বের সাথে আমরা কখনো অ্যাস্টেটিভ ভার্বের সাথে আমরা কখনোই অ্যাস্টেটিভ ভার্ব যখনই আছে এবং সেই অ্যাস্টেটিভ ভার্বের সাথে আমরা কখনোই আইএনজিটা যুক্ত করব না। অ্যাস্টেটিভ ভার্বের সাথে কখনোই কি করবেন না? আমাদের আইএনজিটা কখনোই যুক্ত হবে না। এই বিষয়টা একটু মনে রাখবেন। ওকে, অ্যাস্টেটিভ ভার্বের সাথে আমরা কখনোই কি করব না? আইএনজিটা যুক্ত আমরা করব না। এই বিষয়টা আপনারা অবশ্যই এই কনসেপ্ট থেকে একটু
মনে রাখার জন্য ট্রাই করবেন সেটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সবসময় কোন ধরনের টেন্স হবে? সবসময় সেটাকে আমরা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। কি নামে সংজ্ঞায়িত করবে? সবসময় সিম্পল প্রেজেন্ট। যেমন জন ওয়াক্স টু স্কুল, আমরা জন ওয়াক্স টু স্কুল এভরিডে। আচ্ছা, অ্যাস্টেটিভ ভার্বটা কিভাবে চিনবেন এটা তো একটু বলি নাই। অ্যাস্টেটিভ ভার্বের একটা কনসেপ্ট আপনারা পাশে মনে রাখবেন, মনে মনে শুরু মনে মনে শেষ। যে শব্দগুলো মনে মনে শুরু মনে মনে শেষ হয়ে গিয়েছে সেই শব্দগুলোকে আসলে বলা হয়, সে ভার্বগুলোকে আমরা এক একটা অ্যাস্টেটিভ ভার্ব নামে সংজ্ঞায়িত করব। কোন ধরনের ভার্ব নামে সংজ্ঞায়িত করবেন? এক একটা অ্যাস্টেটিভ ভার্ব নামে সংজ্ঞায়িত করব। যেমন হি ওয়াক্স টু স্কুল এভরিডে। তবে প্রেজেন্ট টেন্স হয় এরকম কিছু শব্দ আছে, প্রেজেন্ট টেন্স হয় এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমরা পড়ব। এরপর আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, নাও আছে, আবার এখানে অলওয়েজ শব্দটি আছে, এই শব্দগুলো আবার ইউজুয়ালি শব্দটা আছে, এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোর মাধ্যমে আমরা একটা প্রেজেন্ট টেন্সকে চিনতে পারবো। কোন টেন্সকে চিনতে পারবে? প্রেজেন্ট টেন্স। এখন আমি কিছু শব্দ আপনাদেরকে একটু দেখাচ্ছি। সাধারণতভাবে প্রেজেন্ট ফ্রম যেটা আছে, এই যে আমরা প্রেজেন্ট টেন্স বিষয়টা পড়ছি, এই প্রেজেন্ট টেন্স বিষয়টা চেনার জন্য আপনারা একটা শব্দ মাথার পাশে অবশ্যই লিখবেন। আপনি খাতায় লিখতে পারলে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হয়। যদিও আমি এখানে হচ্ছে আপনাকে পাশে একটু একটা কনসেপ্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে আওয়ার্স গার্ডেন। এই আওয়ার্স গার্ডেন দ্বারা, আওয়ার্স গার্ডেন কি মনে রাখবো আমরা? আওয়ার্স গার ডি গার ডি ই এন, আওয়ার গার্ডেন্স, আওয়ার্স গার্ডেন। এই আওয়ার্স গার্ডেন দ্বারা আমরা বেশ কিছু শব্দ পাবো, যে শব্দগুলো দেখলে আওয়ার্স গার্ডেন, এটা খাতা লিখবেন একটু। আওয়ার্স গার্ডেন শব্দটি যদি আপনি কখনো দেখেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সেটা কোন ধরনের টেন্স? সেটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে আমার সাথে আবার বলেন, যদি আওয়ার্স গার্ডেন কখনো থাকে তাহলে অবশ্যই কোন ধরনের টেন্স হবে? সেটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলবো। তাহলে ও মানে কি? ও মানে আমরা বলতে পারবো সেটা হচ্ছে ওপেন। ও মানে হচ্ছে আমরা অফটেন যেটা আছে, সে অফটেন শব্দটা হচ্ছে বলতে পারবো। এরপর ইউ বলতে আমরা ইউজুয়ালি বলতে পারি, অথবা আমরা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি। একটু সবাই লিখবেন, ইউ বলতে আমরা কি পাবো? ইউ বলতে আমরা ইউজুয়ালি পাবো অথবা ইউনিভার্সাল ট্রুথ। ইউ মানে হচ্ছে ইউজুয়ালি অথবা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর বলতে আমরা একটা শব্দ পাবো যেটা হচ্ছে রেগুলারলি। আর বলতে কি পাচ্ছি? রেগুলারলি। অ্যাজ বলতে আমরা একটা শব্দ মনে রাখবেন যেটাকে বলা হয় সায়েন্টিফিক ট্রুথ। কি মনে রাখবেন? সায়েন্টিফিক ট্রুথ। এরপর হচ্ছে জি, জি মানে মনে রাখবেন জেনারেলি। জি মানে কি মনে রাখবো? জেনারেলি। এ মানে কি মনে রাখবো? অলওয়েজ। এ মানে কি মনে রাখবো? সেটা হচ্ছে অলওয়েজ। আর মানে কি মনে রাখবো? রেগুলারলি। আর মানে কি মনে রাখবো? সেটা হচ্ছে রেগুলারলি। ডি, ডি মানে আমরা কি মনে রাখবো? ডেলি। ডি মানে কি মনে রাখবো? ডেলি। এরপর ই, ই মানে আমরা কি মনে রাখবো? এভরিডে। ই মানে কি মনে রাখবো? এভরিডে। এন মানে কি মনে রাখবো? নরমালি। এন মানে নরমালি। তাহলে আমার সাথে আবার মিলান তো। ও মানে ওপেন, ইউ মানে ইউজুয়ালি ইউনিভার্সাল ট্রুথ, আর মানে রেগুলারলি ফ্রিকুয়েন্টলি, এস মানে সায়েন্টিফিক ট্রুথ, জি মানে জেনারেলি, এ মানে অলওয়েজ, আর মানে রেগুলারলি, ডি মানে ডেলি এভরিডে, এই মানে এভরিডে, এন মানে নর্মালি। এই শব্দগুলোই মানে আমাদের অবশ্যই সেটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কোন ধরনের টেন্স হয়ে থাকে? একটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এই শব্দটুকু আমরা একটু কনসেপ্টটা পড়ার জন্য ট্রাই করব। আমি সবাইকে বলবো একটু একটু খাতাটা নেন। আপনাদের আমি বিষয়গুলো একেবারে এখান থেকে হচ্ছে বিষয়গুলো একটু দেখাই দিই। তখন আপনাদের জন্য বিষয়টা সহজবোধ্য হবে। আমি একটু একেবারে নোটে একটু যাচ্ছি। আপনাদের যে নোটটা আমি করাইছিলাম সেই নোটটা আমি কনসেপ্টটা একটু দেখাচ্ছি। একটু সবাই একটু দেখেন। আমরা এখানে প্রথম একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট। এই প্রেজেন্ট ফর্মগুলো এই কখন আমরা ধরে নিব সেটা একটা প্রেজেন্টে আছে। কখন আমরা ধরে নিব সেটা হচ্ছে প্রেজেন্টে আছে। এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বেশ কিছু শব্দ যদি আমি দেখি তখন আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরতে পারবো। তাহলে কোন শব্দগুলো আমরা একটু আগে পড়েছি, আমি আবার লিখছি না। এই যে বিশেষ করে আওয়ার্স গার্ডেন, কি পড়েছি আমরা? আওয়ার্স গার ডিইএন, আওয়ার্স গার্ডেন। এই শব্দগুলোর মাধ্যমে আমরা একটা প্রেজেন্টকে চিনতে পারবো। কাকে চিনতে পারবো? আমরা প্রেজেন্টকে চিনতে পারবো। দেন আমাদের অনেক সময় সেন্টেন্সে কন্টিনিউয়াস হতে পারে, বেশ কিছু শব্দের মাধ্যমে আমরা সেখানে কন্টিনিউয়াসটা ব্যবহার করে থাকবো। শব্দগুলো কি বলি? সাধারণত স্ট্যাটিক ভার্ব ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কয়েকটা শব্দ মনে রাখবো। আচ্ছা স্যার, কন্টিনিউয়াস মানে কি বোঝাচ্ছেন? কন্টিনিউয়াস মানে হচ্ছে সেখানে আমাদের একটা টু বি ভার্ব থাকবে এবং সেই টু বি ভার্বের পরপরই আমরা একটা ভার্বের সাথে আইএনজি বসাবো। একটা টু বি ভার্ব থাকবে, সেই টু বি ভার্বের পরপরই আমাদের ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে আবার বলেন, একটা টু বি ভার্ব থাকবে, সেই টু বি ভার্বের পরপর যখন ভার্বের সাথে আইএনজি থাকবে সেই বিষয়টাই হচ্ছে আমাদের জন্য একটা কন্টিনিউয়াস। একটা টু বি ভার্ব থাকবে, সেই বিষয়ের পরপর যখন আইএনজি থাকবে সেটা অবশ্যই একটা কি? কন্টিনিউয়াস। তবে বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখলে আপনি কন্টিনিউয়াসটা বিষয়টা মনে রাখবেন। তার মধ্যে কয়েকটা শব্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে আছে নাও অথবা হচ্ছে টুডে, নাও অথবা হচ্ছে টুডে, অথবা আমাদের
আরেকটা শব্দ ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট। এই শব্দগুলো থাকতে পারে। অথবা আমরা মনে রাখবো সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট। কি মনে রাখবো আমরা? অ্যাট প্রেজেন্ট। তাহলে কি নাও টুডে অথবা অ্যাট প্রেজেন্ট। কি মনে রাখবেন? নাও টুডে অথবা অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট ছাড়া অথবা ডে বাই ডে। সাধারণত এই কয়েকটা শব্দ যদি আপনার কখনো থাকে, ডে বাই ডে, সাধারণত এই কয়েকটা শব্দ যদি আপনার কখনো থাকে, তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস হবে। অনেক সময় প্রেজেন্টও হয়, ফার্স্টও হয়। এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা বেশ কিছু শব্দের মাধ্যমে সেটা যে আদৌ একটা ফার্স্ট টেন্স আছে, সে ফার্স্ট টেন্সটা কিন্তু আমরা বেশ কিছু শব্দের মাধ্যমে আমরা এই কনসেপ্টটাকে মনে রাখতে পারবো। বেশ কিছু শব্দের মাধ্যমে আমরা যে এটা আদৌ যে একটা ফার্স্টে আছে, এই ফার্স্টের বেশ কিছু শব্দ আমরা সেখানে হচ্ছে কনসেপ্টগুলো মনে রাখতে পারি। শব্দগুলো ঠিক কী থাকতে পারে? শব্দগুলোর মধ্যে থাকতে পারে, শব্দগুলো একটু লিখবেন। শব্দগুলোর মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে ডিউরিং দ্য টাইম। শব্দগুলোর মধ্যে কী থাকতে পারে? সেটা হচ্ছে যেকোনো একটা ডিউরিং দ্য টাইম থাকতে পারে। শব্দগুলোর মধ্যে আমরা প্রথমত একটা মাথায় রাখবো ডিউরিং দ্য টাইম থাকবে। কি থাকবে? একটা ডিউরিং দ্য টাইম। অথবা সেখানে হচ্ছে অ্যাগো থাকতে পারে। কি থাকতে পারে? অ্যাগো। স্যার অ্যাগো বলতে কি বোঝাচ্ছি? 2 ইয়ার্স অ্যাগো, 3 ইয়ার্স অ্যাগো, 4 ইয়ার্স অ্যাগো, এই ধরনের অ্যাগো শব্দটা থাকতে পারে। অথবা ফার্স্ট এনি ইভেন অথবা টাইম থাকতে পারে। ফার্স্ট এনি ইভেন অথবা টাইম থাকতে পারে। ফার্স্ট এনি ইভেন অথবা ফার্স্ট এনি টাইম। ফার্স্ট এনি ইভেন অথবা হচ্ছে ফার্স্ট এনি টাইম। এই শব্দগুলো আমাদের থাকতে পারে। ফার্স্ট এনি ইভেন অথবা ফার্স্ট এনি টাইম শব্দগুলো থাকতে পারে আর কি। আচ্ছা, ফার্স্ট এনি ইভেন বা ফার্স্ট এনি টাইম বলতে আসলে কি বোঝাচ্ছেন? অতীত নির্দেশক কোনো শব্দ, অতীত নির্দেশক কোনো ঘটনা সেখানে থাকতে পারে। আরও কি শব্দ থাকলে আমরা ধরে নিব সেটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্টে আছে। আরও কি শব্দ থাকলে সেটা ধরে নিব একটা প্রেজেন্টে আছে। শব্দগুলো যদি বলি ফার্স্ট এনি ইভেন অথবা টাইম, তাহলে আমরা এরপর হচ্ছে অথবা থাকতে পারে সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। অথবা আমি শব্দগুলো একটু এদিকে করে লিখছি। এই যে ফার্স্টের আমরা আরও কিছু শব্দ আমি এখানে লিখছি, আপনাদের মতো করে লিখবেন। অথবা সেখানে থাকতে পারে সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম। অথবা কি থাকতে পারে? ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে। কি থাকতে পারে? ওয়ান্স আপন এ টাইম। অথবা সর্বশেষ সেখানে একটা ইয়েস্টারডে থাকতে পারে, অথবা সেখানে একটা প্রিভিয়াস ডে থাকতে পারে। সেখানে আমরা ইয়েস্টারডেটা পাবো, অথবা সেখানে হচ্ছে একটা প্রিভিয়াস ডে থাকতে পারে। ইয়েস্টারডে থাকতে পারে, অথবা সেখানে কি থাকতে পারে? প্রিভিয়াস ডে। এই কয়েকটা শব্দ যদি এই যে আমি যে শব্দগুলো আপনাদেরকে লিখিয়েছি, এই শব্দগুলো থাকলে অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে একটা ফার্স্টে আছে। কিসে আছে? সেটা একটা ফার্স্টে আছে। কিসে আছে? অবশ্যই সেটা একটা ফার্স্টে আছে। তাহলে আমার সাথে আবার বলেন, একটা ডিউরিং দ্য টাইম থাকতে পারে, অ্যাগো থাকতে পারে, ফার্স্ট এনি ইভেন অথবা টাইম থাকতে পারে, এরপর ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে। এই শব্দগুলো অবশ্যই নোট করবেন। এই শব্দগুলো থাকলে আমরা অবশ্যই সেখানে একটা ফার্স্ট টেন্স ব্যবহার করব। কোন টেন্স ব্যবহার করব? সেখানে আমরা অবশ্যই একটা ফার্স্ট টেন্স ব্যবহার করব। ক্লিয়ার? তো এই ফার্স্ট টেন্সের কয়েকটা নোট আমি প্রায় সময় আপনাদেরকে লিখাই, যারা আমার ফিজিক্যাল ক্লাসগুলো করেন আর কি। সেক্ষেত্রে আমি কয়েকটা নোট আপনাদেরকে দেখাই। সেই নোটগুলো একটু দেখেন। কয়েকটা নোট হচ্ছে ফার্স্ট টেন্সে আপনারা একটা নোট লিখবেন। সেই নোটটা হচ্ছে বিশেষ করে হয়নের ব্যবহার। স্যার হয়নের একটা ব্যবহার আমাকে জানতে হবে। সেই ব্যবহারটা কি? হয়নের উভয় পক্ষে ফার্স্ট টেন্স হয়। হয়নের উভয় পক্ষে কি? ফার্স্ট টেন্স হয়। হয়ন দিয়ে যেটা শুরু হয় সেটাও ফার্স্ট টেন্স, আর হয়নের পরের অংশটা হচ্ছে ফার্স্ট টেন্স। আবার অনেক সময় সেটা এক পাশে হচ্ছে ফার্স্ট টেন্স আছে, আবার অন্য জায়গায় সেটা হচ্ছে ওয়াস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। আচ্ছা, ওয়াস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কি? সেখানে একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কি আছে? একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আবার বলছি, হয়নের একটা ব্যবহার আপনাদেরকে অবশ্যই জানতে হবে। হয়নের একটা ব্যবহার আমরা অবশ্যই এখান থেকে হচ্ছে জানবো। সে হয়নের ব্যবহারটা আসলে আদৌ কি? সে কনসেপ্টটা হচ্ছে হয়নের একটা ব্যবহার আছে। হয়নের উভয় পক্ষে ফার্স্ট টেন্স থাকতে পারে, অথবা হয়নের আরেকটা হচ্ছে ওয়াস ওয়্যারের পর ভার্বের সাথে কি থাকতে পারে? আইএনজি। দ্যাট মিনস একটা ফার্স্ট টেন্সে আছে, আর অন্য পক্ষে হচ্ছে আমরা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করছি। এরপর আমরা হয়নের আরেকটা কনসেপ্টের ব্যবহার আমরা এখান থেকে জানবো। সেটা হচ্ছে বিশেষ করে হুয়েল শব্দের ব্যবহার। এটা দ্বারা একটা সময়কে বোঝায়। কাকে বোঝাবে? এই কনসেপ্ট দ্বারা, এই শব্দ দ্বারা আমরা একটা সময়কে বোঝাবো। এই কনসেপ্টের উপর আমরা বেস করে একটা প্রশ্ন পাবো। সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের উভয় এটার মধ্যে যদি থাকে, এটার পরে যদি কখনো একটা সাবজেক্ট দেখতে পাইছি, এটার পর একটা সাবজেক্ট আছে, তখন সবসময় আমরা ওয়াস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবো। কি ব্যবহার করবো আমরা? ওয়াস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবো। অর্থাৎ কখন যদি এটার পর সাবজেক্ট থাকে, মোস্ট অফ দ্য টাইম সেটা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মোস্ট অফ দ্য টাইম আমি যতগুলো প্রশ্ন দেখেছি, সে প্রশ্নের মধ্যে মোস্ট অফ দ্য টাইম সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওয়াস ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আবার যদি সাবজেক্টটা নেই, মনে করেন আমাদের সাবজেক্টটা যদি নাই, তখন শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি হবে। তখন শুধুমাত্র ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এই একটা নোট, এই প্রথম নোটটা একটু লিখবেন। তাহলে আবার বলছি, সে হচ্ছে হুয়াল শব্দটা যখন দেখবো, এরপর যদি আমরা কখনো ওয়াস ওয়্যার দেখি, সে ওয়াস ওয়্যার পর আমরা অবশ্যই কি করবো? একটা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আর যদি না থাকে, তখন শুধুমাত্র আমরা ভার্বের সাথে কি ব্যবহার করবো? একটা আইএনজি শব্দটা ব্যবহার করবো। শুধুমাত্র কি ব্যবহার করবো? একটা আইএনজি শব্দটা ব্যবহার করবো। যেমন আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছি। হুয়েল যখন
আই ওয়াজ ওয়ার্কিং ইন দ্য রোড, যখন আমি অন দ্য রোড, যখন আমি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি একটা মানুষ দেখেছিলাম। তবে হোয়েলের আগে ফার্স্ট টেন্স হয়, হোয়েলের আগে কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স হবে। সেটা আমরা ক্রিস্টেবল থেকে বিষয়টা জানবো। এটার পাশাপাশি যখন আপনি ফার্স্ট টেন্সটা পড়ছেন, আপনি তো ফার্স্ট টেন্সটা পড়ছেন, এই ফার্স্ট টেন্সটা পড়তে গিয়ে আপনি আরও কিছু শব্দ আপনাকে অবশ্যই, সেটা ব্যবহারগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সেই শব্দগুলো একটু আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি, কোন কোন শব্দগুলো আপনারা জানবেন। বিশেষ করে এই শব্দগুলো পড়তে গিয়ে, আমরা আই উইশের ব্যবহারটা একটু জানবো। আই উইশের পর সবসময় হচ্ছে অয়ার হয়, এটা আমি এখানে পড়া দিচ্ছি। আই উইশের পর সবসময় অয়ার হয়, এই বিষয়টা একটু মনে রাখবেন। এরপরে হচ্ছে আর বাকিগুলো তো আমরা পড়বো। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পর ইট ইজ হাই টাইমের একটা ব্যবহার আছে। ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইমের একটা ব্যবহার আছে। ইট ইজ হাই টাইমের পর যদি কখনো সাবজেক্ট থাকে, এরপর হচ্ছে ফার্স্ট টেন্স হবে। আর যদি সাবজেক্টটা না থাকে তখন আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। টু প্লাস ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? বেস ফর্ম ব্যবহার করব। এই ব্যবহারটা আমাকে একটু জানতে হবে। তার আবার বলছি, আই উইশের পর আমরা অবশ্যই ফার্স্ট টেন্স ব্যবহার করব। আবার ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে অবশ্যই ফার্স্ট টেন্স, আর সাবজেক্ট না থাকলে আমরা টু প্লাস একটা কি ব্যবহার করব? ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। টু প্লাস একটা কি ব্যবহার করব? ভার্বের বেস ফর্মটা আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে আমরা আরও কয়েকটা বিষয়ের এখান থেকে হচ্ছে ব্যবহারগুলো জেনে ফেলতে হবে। সে বিষয়টা একটু দেখাচ্ছি। একেবারে আমি বিষয়টা দেখা দিই। সেটা হচ্ছে অ্যাসিভ অথবা অ্যাজ দো। এই অ্যাসিভ অথবা অ্যাজ দোর যে একটা ব্যবহার, অ্যাসিভ অথবা অ্যাজ দো, যদিও এটা আমরা আলাদাভাবে পড়বো, তারপর আমি অ্যাসিভ অথবা অ্যাজ দোর যেটা ব্যবহার, সে ব্যবহারটা একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, অ্যাসিভ অথবা অ্যাজ দোর ক্ষেত্রে কখনো যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অবশ্যই ফার্স্ট টেন্স হবে। আবার যদি কখনো ফার্স্ট টেন্স থাকে তাহলে আমরা যেটা কাজ করব, হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। হ্যাড প্লাস ভার্ব কত নম্বর ফর্ম হবে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে আমার সাথে আবার বলেন, যদি কখনো প্রেজেন্ট টেন্স আছে অবশ্যই ফার্স্ট টেন্স, আবার একটা ফার্স্ট টেন্স আছে, তার মানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। এটা একটু ভালো মতো জানবেন। পাশাপাশি আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন, এখান থেকে আপনার এই বিষয়টা অবশ্যই জানতে হবে। সেটার আরেকটা বিষয়ের ব্যবহার থেকে আমাদেরকে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে বিফোর এবং আফটারের ব্যবহার। বিফোর এবং আফটার একটা ব্যবহার আছে। বিফোর এবং আফটারের যেটা ব্যবহার আছে, এই বিফোর এবং আফটারের ব্যবহারটা আপনারা অবশ্যই আপনাকে জানতে হবে। বিফোর আফটার ব্যবহারটা কি? বিফোর আফটার যখন একটা কনজাংশন রূপে হবে, বিফোর আফটারটা কি হবে? একটা কনজাংশন রূপে হবে, তখন তার একটা ব্যবহার আছে। এই ব্যবহারটা আমরা যেহেতু ফার্স্ট টেন্সের সাথে কিছুটা সংশ্লিষ্ট আছে, ওই জন্য আমি কনসেপ্টটা পড়াই দিচ্ছি। তাহলে আবার বলছি, ফার্স্ট টেন্সে সাধারণত বিশ্ব শব্দগুলো থাকলে অবশ্যই ফার্স্ট টেন্স, এবং আমাদের হয়নের উভয় পক্ষে ফার্স্ট টেন্স হতে পারে। আর ওয়াজ ওয়ার থাকলে সাধারণত আবার আরেকটা বিষয় হচ্ছে, এক পাশে হচ্ছে ফার্স্ট টেন্স আছে, আরেক পাশে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর হুয়েলের পর যদি কখনো সাবজেক্ট থাকে, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি করবো। আমার মনে করেন সাবজেক্টটা নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, আপনার সেখানে হচ্ছে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজিটা হবে। ক্লিয়ার? এক্সাম্পল আমি বলবো, সেই এক্সাম্পলগুলো একটু লিখে নিন আপনারা। আরেকটা বিষয় আমরা দেখিয়েছি, আই উইশের পর সবসময় অয়ার হয়। অয়ার দিয়ে লিখতে পারবো, অথবা হচ্ছে আমরা কুড দিয়ে লিখতে পারবো। আই উইশের পর অয়ার, অথবা হচ্ছে আমরা কুড দিয়ে লিখতে পারি। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের একটা ব্যবহার আছে। যদি সাবজেক্ট থাকে তাহলে ফার্স্ট টেন্স, আর যদি কখনো সাবজেক্টটা না থাকে তখন অবশ্যই ভার্বের বেস ফর্ম। আর অ্যাসিভ অ্যাজ দোর একটা ব্যবহার আছে। প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স হবে, আর ফার্স্ট টেন্স থাকলে অবশ্যই আমরা হ্যাড প্লাস কয়েকটি ফর্ম ইউজ করবো, ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। তবে এই ক্ষেত্রে আমাদের কখনো এখানে ফার্স্ট টেন্স হয় না, সবসময় ফার্স্ট টেন্স হয়, তবে কখনো ওয়াজ হয় না, সবসময় আর হয়। আর আফটার এবং বিফোর যখন কনজাংশন রূপে ব্যবহার হবে, তখন তার একটা ব্যবহার আছে। সে ব্যবহারটা আমি একটু দেখাচ্ছি। সে ব্যবহারটা একটু দেখেন। আফটার বিফোর যখন কনজাংশন রূপে ব্যবহার হবে, তখন একটা শার্প ব্যবহার আছে। মনে রাখবেন, বিফোরের আগে মাতা। বিফোরের আগে কি? বিফোরের আগে মাতা। আরেকটা হচ্ছে আফটারের পরে মাতা। বিফোরের আগে মাতা, আর আরেকটা বিষয় হচ্ছে আফটারের পরে মাতা। বিফোরের আগে মাতা, আরেকটা বিষয় আমরা কি পড়েছি? আরেকটা হচ্ছে বিফোরের পরে মাতা। আরেকটা হচ্ছে বিফোরের পরে মাতা। স্যার এটা মানে কি? অপর পক্ষে আমরা এখানে যেটা ব্যবহার করব, অপর পক্ষে এখানে ফার্স্ট টেন্স হবে। অপর পক্ষে কোন টেন্স হবে? অপরপক্ষে আমরা হচ্ছে ফার্স্ট টেন্স ব্যবহার করব। এটার ব্যবহারটা অবশ্যই জানতে হবে। সাধারণত বিফোর শব্দের আগে সবসময় হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, যেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আর আফটার শব্দের পরে সবসময় কি হয়? হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়। তবে আফটারের আগে হচ্ছে ফার্স্ট টেন্স, আর বিফোরের পরে হচ্ছে সবসময় ফার্স্ট টেন্স। কীভাবে মনে রাখবেন? বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড। বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড, এটা একটু মনে রাখতে হবে। তবে বিফোর দিয়ে যেটা শুরু, সেটা হচ্ছে ফার্স্ট টেন্স। আর আফটার দিয়ে যেটা শুরু, সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। অপর পক্ষে এটা বিষয়টা হবে। তাহলে বিফোর আগে মাতা, আফটার পরে মাতা, এই বিষয়টা থেকে প্রশ্ন হয়। এই বিষয়টা অবশ্যই আপনারা এই বিষয়টা, এই যে আমি বিষয়টা আপনাকে দেখিয়েছি, এই বিষয়টা আপনারা অবশ্যই স্টার দিয়ে রাখবেন, এবং এই বিষয়টা আপনাদের মতো করে খাতায় নোট করে নেবেন। এই বিষয়টা আপনারা অবশ্যই আপনাদের মতো করে বিষয় নোট করে পড়বেন। সবার ক্লিয়ার কিনা বলেন তো?
আমি এখানে ওভারঅলভাবে যে প্রেজেন্ট টেন্সের যে ব্যবহারটি আছে, আমি পুরাপুরি সবগুলোর ব্যবহার আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। সবগুলো ব্যবহার আপনাদেরকে এখানে হচ্ছে দেখানোর জন্য হচ্ছে ট্রাই করেছি। তবে এটার পাশাপাশি যখন আপনি একটা যখন আপনারা যে ফার্স্ট ফর্মটা পড়ছেন, সে ফার্স্ট ফর্মটা পড়তে গিয়ে যখন আপনি ফার্স্ট ফর্মটা পড়ছেন, সে ফার্স্ট ফর্মটা পড়তে গিয়ে আরও কয়েকটা বিষয় একটু মাথায় রাখবেন। সেই বিষয়গুলো হচ্ছে ইফ অথবা আনলেস এর ক্ষেত্রে একটা ব্যবহার আছে, ইফ অথবা আনলেস এর ক্ষেত্রে একটা ব্যবহার আছে, ফার্স্ট টেন্সের কনসেপ্টটা, অথবা অ্যাজ সিন্সটা পড়তে গিয়েও একটা ব্যবহার আছে, অ্যাজ সিন্সটা পড়তে গিয়েও একটা ব্যবহার আছে। উভয় পক্ষে একটা ফার্স্ট টেন্স বা একই রকম টেন্স মেনটেন করা, সেই কনসেপ্টগুলো আমরা আলাদাভাবে পড়বো। জাস্ট এই দুইটা বিষয় একটু জাস্ট এই দুইটা বিষয় কী করবেন, এই দুইটা বিষয় একটু স্টার্ট দিয়ে রাখবেন। তাহলে এই ওভারঅল পেপারের মধ্যে আমি ট্রাই করছি ওভারঅল সবগুলো কনসেপ্ট আমি যদি একটু সরে দাঁড়াই, আপনি ওভারঅল কনসেপ্ট থেকে আপনারা একটা টেন্সের প্রেজেন্ট টেন্স বলতে গার্ডেনাস, কন্টিনিউয়াস বলতে এই শব্দগুলো আমরা পড়েছি। এরপরে হচ্ছে ফার্স্ট বলতে বেশ কিছু শব্দ, ফার্স্ট থেকে বেশ কিছু কমন মিস্টেক, ইংলিশের বেশ কিছু পাঠের অংশ আমরা এখানে দেখিয়েছি। এই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমার সাথে আবার বলেন, হয়নের উভয় পক্ষে ফার্স্ট টেন্স, আবার এক পাশে ফার্স্ট টেন্স থাকলে এক পাশে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়েলমানের সময় সাবজেক্ট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট না থাকলে শুধু ভার্বের সাথে আইএনজি। আয়ুষের পর সবসময় অয়ার অথবা কুড দিয়ে লিখবো। ইট ইজ সাইডের পর সাবজেক্ট থাকলে ফার্স্ট টেন্স, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে বি1 থাকলে বি2 হবে, বি2 থাকলে হেড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। আফটার বিফোরের ব্যবহারটা হচ্ছে বিফোরের আগে মাথা, আফটারের পরে মাথা। ওকে, এরপর হচ্ছে ইফ এবং আনলেস, অ্যাজ সিন্স, বিকজের ব্যবহারটা দেখবো। আর কিছু শব্দ পড়েছি, ডিউরিং দ্য টাইম, অ্যাগো, 2 ইয়ার্স অ্যাগো, 3 ইয়ার্স অ্যাগো, 5 ইয়ার্স অ্যাগো, ফার্স্ট এন্ড ইভেন অথবা টাইম অতীতের কোনো নির্দেশক সময়, অথবা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, অথবা ইয়েস্টারডে, প্রিভিয়াস। এই শব্দগুলো ওভারঅল দেখলে আমরা সেটা একটা ফার্স্ট টেন্সের কথা মনে পড়বে, ফার্স্টের কথা মনে পড়বে। ওকে, ক্লিয়ার? বুঝছেন কিনা বলেন, বিষয়টা বুঝছেন কিনা বলেন আপনারা। বিষয়টা আপনাদের মধ্যে সহজবোধ্য হয়েছে কিনা। আসেন, আমি এখান থেকে বিষয়গুলো, এই যে কন্টিনিউয়াসের বিষয়গুলো আছে, নাও থাকতে পারে, নাও অথবা এখানে যে শব্দগুলো আছে নাও থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে, এই কনসেপ্টগুলো আপনাদের কাজ কি জানেন? আমি যে বেসিক পার্টটা পড়িয়েছি, এই বেসিক পার্ট থেকে আপনাদের কাজ হচ্ছে আপনারা ক্লিটস টিউবেলটা নিয়ে, আপনাদের হাতে হচ্ছে ক্লিটস টিউবেলটা নিয়ে এখানে এক্সারসাইজ নাম্বার 6 আছে না, 6 নাম্বারটা করবেন। আমি এই পড়াটা শেষ করার পর এক্সারসাইজগুলো আপনাদেরকে সমাধান করাবো। আপনারা এক্সারসাইজ নাম্বার 6 নাম্বারটা এখানে করবেন। 6 নাম্বারটা করার পরে আমরা হচ্ছে এখানে আরেকটা বিষয় আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে কি আছে, সেটা কি পড়েছি আমরা, সেটা আমরা পড়েছি ফার্স্ট সিম্পল টেন্স। এই যে আমাদের লাস্ট নাইট আছে, ইয়েস্টারডে আছে, লাস্ট নাইট আছে, আফটার ডিনার আছে, দিস আফটারনুন আছে, অথবা একটা অতীত নির্দেশক শব্দগুলো আছে। অতীত নির্দেশক শব্দগুলো থাকলে অবশ্যই আমরা সেখানে একটা কি ব্যবহার করবো, ফার্স্ট। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা এখানে পড়লাম। তবে ফার্স্ট কন্টিনিউয়াসের যে একটা ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়েছি, এই ব্যবহারটা একটু আছে, দেখেন হয়েন আছে না, হয়নের উভয় ক্ষেত্রে কোন টেন্স হতে পারে, এক পাশে ফার্স্ট আছে, এক পাশে ফার্স্ট কি আছে, সেটা হচ্ছে প্রগ্রেসিভ। আবার হয়নটা মাঝখানে আছে, সেখানে এক পাশে হচ্ছে ফার্স্ট প্রগ্রেসিভ, আর এক পাশে হচ্ছে ফার্স্ট টেন্স। ওকে, এটা হয়েন মার্ক কাম হোম, যখন মার্ক এখানে এসেছিল, মার্টিন ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন, যখন এই যে হয়নের এক পাশে হচ্ছে ফার্স্ট টেন্স আছে, এক পাশে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যেটা পড়িয়েছে। আবার হয়নের পরবর্তী পার্টটা হচ্ছে ফার্স্ট টেন্স, আবার এই পার্টটা হচ্ছে একটা ফার্স্ট কন্টিনিউয়াস। এইভাবেও কিন্তু আমরা কনসেপ্টটা ব্যবহার করতে পারবো। আবার আরেকটা বিষয়ের ব্যবহার আমরা জানবে, সেটা হচ্ছে হুয়েলের ব্যবহার। হুয়েলের ব্যবহারটা কি দেখেন, হুয়েলের ক্ষেত্রে কখনো যদি আমাদের এখানে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে থাকলে অবশ্যই ফার্স্ট প্রগ্রেসিভ। স্যার ফার্স্ট প্রগ্রেসিভ মানে তো বুঝি না, বুঝতে হবে না। এখানে ওয়াস ওয়ার থাকবে, ওয়াস ওয়ারের পর আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন, ওয়াস ওয়ারের পর ভার্বের সাথে কি ব্যবহার করবেন, আইএনজি। তবে এর আগেও একটা ফার্স্ট প্রগ্রেসিভ থাকতে পারে, অথবা শুধুমাত্র একটা ফার্স্ট টেন্স থাকতে পারে। যেমন মার্টিন ওয়াজ ওয়াচিং টেলিভিশন হুয়েল জন ওয়াজ রিডিং, যখন জনটা বইটা পড়ছিল, আমাদের এখানে একটা ওয়াস আছে, ওয়াসের পর আমরা কি ব্যবহার করছি, ভার্বের সাথে একটা আইএনজি ব্যবহার করছি। এরপর কি আছে, এরপর হচ্ছে হুয়েল জন ওয়াজ রিডিং এ বুক, মার্টিন ওয়াজ ওয়াচিং। তাহলে এখানে আমরা হুয়েল শব্দটা দেখতে পাচ্ছি, তাই না? এখানে ওয়াজ রিডিং আছে, এখানে আমরা কি ব্যবহার করছি, ওয়াজ রিডিং শব্দটা ব্যবহার করছি। অর্থাৎ সাবজেক্ট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আবার অনেক সময় ফার্স্ট টেন্সও হতে পারে। এই বিষয়টার ব্যবহারটা আমি আপনাদেরকে অলরেডি কনসেপ্টটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অলরেডি কনসেপ্টটা আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। এই নোটটা যদি আপনারা করেন, তাহলে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। এই যে হুয়েল সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়ার পর ভার্বের সাথে আইএনজি, এর আগে ফার্স্ট টেন্সও হতে পারে, অথবা এর আগে আমরা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করে কাজ করতে পারবো। একটা ফার্স্ট টেন্সও হবে, অথবা আমরা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করে কাজ করতে পারবো। সবার ক্লিয়ার? এই বিষয়টা জাস্ট একটু পড়ে নিলে হবে। দেন আপনাদের আরেকটা আমি কাজ দিচ্ছি, আরেকটা কাজ কি জানেন, সেটা হচ্ছে এটা প্র্যাকটিস, আমার বেসিকটা পড়ার পরে আপনার কাজ হচ্ছে এখানে একটা এক্সারসাইজ 7 নাম্বার আছে, এটা সলভ করবেন। দেন 238 নম্বর পৃষ্ঠার সাথে আপনি আনসারটা মিলাই নেবেন। যদি কোনো জায়গায় কনফিউজ থাকে, আমি যে সলভিং ক্লাসটা দিব, এক্সারসাইজের সলভিং ক্লাস, সেই সলভিং ক্লাসটা একটু দেখে নেবেন। দেখে নিলে আপনাদের জন্য বিষয়টা সহজবোধ্য হয়ে যাবে। এখন
এখন আসে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টকে আমরা চিনি। পারফেক্ট মানে হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। তবে সেটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম তো অবশ্যই পারফেক্ট মানে তৃতীয় নম্বর ফর্ম। তবে সেটা নির্ভর করবে কোন পারফেক্ট। হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট, হ্যাড মানে হচ্ছে ফার্স্ট, উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার। সেটা নির্ভর করবে আমার কোন শব্দটি সেখানে আছে। সেই শব্দটির উপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের পারফেক্ট যে শব্দটা আছে সেটাকে আমরা খুঁজে নিব আর কি। পারফেক্ট এখান থেকে জাস্ট আপনারা এক্সাম্পল যেগুলো আছে এগুলো একটু চোখ বুলাতে পারেন। আমাদের যতগুলো এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো আপনারা এখান থেকে হচ্ছে একটা চোখ বুলিয়ে হচ্ছে কাজ করতে পারেন আর কি। ওকে, আমরা এরপর আমাদের আরেকটা বিষয় আপনারা খাতার মধ্যে নোট করবেন, সেটা হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহার। ফর এবং কার ব্যবহার? সিন্সের ব্যবহার। ফর এবং সিন্স মানে কি এই বিষয়টা আপনারা একটু খাতায় লিখবেন। ফর বলতে আমরা সাধারণত যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। ফর বলতে একটা ডিউরেশন অফ টাইমকে বোঝানো হয়। ফর বলতে একটা কি বোঝানো হয়? একটা ডিউরেশন অফ টাইমকে আমরা বোঝাতে পারি। ফর বলতে কি মনে রাখবো? একটা ডিউরেশন অফ টাইমকে হচ্ছে আমরা বুঝতে পারি, ডিউরেশন অফ টাইমকে বোঝাতে পারি। এক্ষেত্রে ফরটা আমরা আসলে কখন ব্যবহার করব বা সিন্সটা কখন ব্যবহার করব? এক্ষেত্রে মনে রাখতে হবে ফর যখন আমাদের একটা বিষয়ের অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় না, একটা বিষয় আছে সেই বিষয়ের মধ্যে যখন আমরা একটা অনির্দিষ্ট সময় ব্যবহার করছি তখন আমরা ফর ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে সিন্সটা কখন ব্যবহার করব? সিন্সটা ব্যবহার করব আমাদের বিষয়টা যখন একটা নির্দিষ্ট হবে, একটা কি হবে? একটা নির্দিষ্ট কোনো কিছু হবে, তখন সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে সিন্সটা। তবে কখন যদি ফর অথবা সিন্স দ্বারা বিষয়গুলো একটা টাইমকে বোঝাচ্ছে, সিন্স এবং ফর দ্বারা টাইমস একটা একটা হচ্ছে টাইমকে বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তবে আবার সেটা মনে রাখবেন সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো একটা টেন্স হবে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খাতায় লিখবেন অবশ্যই। তাহলে ফর মানে হচ্ছে অনির্দিষ্ট সময়, যেমন ফর 5 ইয়ার্স। 5 ইয়ার্স বলতে কখন থেকে সেটা, ফর 5 আওয়ার্স ধরে আমি পড়ছি, কখন থেকে পড়ছি সেটা যে জানি না। আমি হচ্ছে 20 ইয়ার্স ধরে এখানে আছি, ফর 20 ইয়ার্স। আমি 20 ইয়ার্স মানে সেটা কখন থেকে শুরু হয়েছে জানি না। ফর 10 মিনিটস ধরে আমি হচ্ছে ভিডিও শুট করতেছি, কিন্তু কখন শুরু করছি সেটা বলছি না। ফর মানে হচ্ছে অনির্দিষ্ট, আর সিন্স মানে হচ্ছে নির্দিষ্ট। বিগিনিং টাইম যেখান থেকে শুরু হয়েছে, কখন শুরু হয়েছে? 1975। কখন শুরু হয়েছে? ইন 5 o'clock। কখন শুরু হয়েছে? ইন জানুয়ারি। একটা ফিক্স যখন বিগিনিং অফ টাইম বোঝাবে তখন সিন্স, আর যখন একটা ডিউরেশন অফ টাইম বোঝাবে, একটা ডিউরেশন বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা সেখানে ফর। আর ফর এবং সিন্স যদি কখনো থাকে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট, আবার অনেক সময় সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বলা হয়, যেটা কাজ অতীতে শুরু হয়েছিল এখনো বিষয়টা চলমান বোঝাচ্ছে, সেই বিষয়ের ক্ষেত্রে আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা হচ্ছে এখান থেকে বিষয়টা ব্যবহার করতে পারবো। এই বিষয়টা অবশ্যই আপনারা হচ্ছে বিষয়টা নোট করবেন, অবশ্যই নোট করবেন, এই বিষয়টা নোট করে যাবেন না। তবে এখান থেকে আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। এই যে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ইয়েট এবং অলরেডি দুইটা শব্দ আছে। ইয়েট এবং অলরেডি শব্দ ছাড়া আরো কিছু শব্দ আপনাদেরকে আমি একটু লিখাচ্ছি, একটু দেখেন, একটু লিখেন। সাধারণত বেশ কিছু শব্দ যদি থাকে তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বেশ কিছু শব্দ থাকলে অবশ্যই মনে রাখতে হবে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, শব্দগুলো কি কি একটু পড়ায় দিলে তো ভালো হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বেশ কিছু শব্দের মাধ্যমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে পারি। আগে চেনার আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা চিনতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে একটা হ্যাভ আছে, হ্যাভের পর একটা হচ্ছে হ্যাজ আছে। এই হ্যাভ হ্যাজের পরে আমাদের একটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। দ্যাট মিন্স সে কনসেপ্টটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আবার আমার সাথে বলেন, হ্যাভ ফেস আছে না? হ্যাভ ফেসের পর ভাবে তৃতীয় নম্বর ফর্ম আছে, আছে। তার মানে সেই বিষয়টা আমাদের জন্য একটা কি প্রেজেন্ট পারফেক্ট। আবার বলছে হ্যাভ ফেস আছে, আছে। এরপর কি ভাবে তৃতীয় নম্বর ফর্ম আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট। তবে বেশ কিছু শব্দ থাকলে আপনি অবশ্যই ধরে নেবেন সেটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই শব্দগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই শব্দগুলো হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মধ্যে আছে আমাদের অলরেডি। তার মধ্যে আমরা প্রথমে একটা শব্দ পাবো সেটা হচ্ছে অলরেডি। অলরেডি শব্দের পরে আছে আমাদের রিসেন্টলি। অলরেডি শব্দের পরে আমরা যে শব্দটি পাবো সেটা হচ্ছে রিসেন্টলি। এরপর হচ্ছে ইয়েট শব্দটি আছে, ইয়েট আছে। এরপর হচ্ছে রিসেন্টলি আছে, অথবা এখানে আরেকটা শব্দ লিখে রাখতে হবে সেটা হচ্ছে রেটলি। রিসেন্টলি অথবা কি আছে? রেটলি। এরপর আমরা শব্দগুলো পাবো জাস্ট অথবা জাস্ট নাও। এরপর আমরা আরেকটা শব্দ এখান থেকে পাবো সেটা হচ্ছে জাস্ট অথবা জাস্ট নাও। এরপর হচ্ছে আমাদের আরও কিছু শব্দ আছে, তার মধ্যে হচ্ছে এইবার। এইবার, এইবার শব্দটি হয়। এই শব্দগুলো কিন্তু এক প্রকারের অ্যাডভার্ব। এই শব্দগুলো মনে রাখতে হবে, এই শব্দগুলো এক প্রকারের হচ্ছে অ্যাডভার্ব। এই শব্দগুলো এক প্রকারের কি বলেন তো? একটা অ্যাডভার্ব। এই শব্দগুলো আমরা এক প্রকারের অ্যাডভার্ব বলতে পারবো। তাহলে এই শব্দগুলো যখন সেন্টেন্সে থাকবে, এই শব্দগুলো যখনই সেন্টেন্সে থাকবে তখনই আমাকে মনে রাখতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আবার বলছি, এই শব্দগুলো দেখার সাথে সাথে আমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। এটা একটু ব্যবহারটা আমরা হচ্ছে জানবো আর কি। তবে এগুলো যে কোনো জায়গায় হতে পারে। এগুলো সেন্টেন্সের শুরুতে হতে পারে, শেষে হতে পারে, মেইন ভার্বের পরে হতে পারে, সেগুলো অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। তবে
এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে। সেখানে হচ্ছে আমাদের এখানে একটা কনসেপ্ট, ইয়েট শব্দের পাশে মাইনাস লিখে রাখেন আর অলরেডি শব্দের পাশে প্লাস লিখে রাখেন। ইয়েট শব্দটি সাধারণত নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর অলরেডি শব্দটা সাধারণত পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বিষয়টা নোট করছেন কিনা বলেন তো? নোট করা হলে লিখেন ডান, নোট করা হলে লিখেন ডান। এবং আপনারা সবাই আমাকে জানান এই বিষয়টা সবাই এখান থেকে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা এবং সবার জন্য বিষয়টা বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু বিষয়টা বলেন। সবার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। যদি সবাই বুঝতে পারেন, আমরা এই বিষয়টার উপর আমি বেশ কিছু এক্সাম্পলগুলো আপনাকে দেখাবো, তখন আপনারা আরও ভালো একটা এখান থেকে ধারণা নিতে পারবেন যে অলরেডি এবং ইয়ার। অলরেডি ইয়ার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অলরেডি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় আর ইয়ারটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় বা কোনো একটা কোয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এতটুকুই হচ্ছে বিষয়। তবে এখানে আমাদের বিষয়গুলো এক্সাম্পল আছে। এই যে এখানে হ্যাভ ফ্রেজ আছে, অলরেডি আছে। অলরেডি কোথায় ব্যবহার করেছি? সেটা হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব আছে না, ওই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে ব্যবহার করেছি। আবার ইয়ারটা সাধারণত শেষে হয়। ইয়ারটা কোথায় হয়? শেষে হয়। সেখানে আমরা একটা নট ক্ষেত্রে ব্যবহার করছি আর কি। আপনারা কাজ কি জানেন? এই যে এখানে সেন্টেন্স আছে, এই যে আপনারা এখানে অনেকগুলো সেন্টেন্স পাবেন। এই এক্সাম্পলগুলো একবার আপনি জাস্ট চোখ বুলাই নেবেন। এই হ্যাভ হ্যাজের পরে আপনি এই এক্সাম্পলটা চোখ বুলাই নেবেন। ওকে, অলরেডি আছে, ইয়েট আছে, বিষয়টা চুপ করে। তবে এখান থেকে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই, এখান থেকে একটা বিষয় আপনারা অবশ্যই একটু স্টার্ট দিয়ে রাখবেন। সবিকটা একটু বলি, অনেক সময় হ্যাভ হ্যাজ হ্যাটের পরে একটা যখন ইয়েট থাকবে, ওই ইয়েটের পর অনেক সময় ইনফিনিটিভ হয়। সাধারণত পরীক্ষা কম আসে, তারপর এটা একটু আপনারা স্টার্ট দিয়ে রাখবেন। এই বিষয়টা একটু পড়ে নেবেন। যেমন হি হ্যাজ টু ইয়েট টু লার্ন, হি হ্যাজ টু ইয়েট টু লার্ন। অনেক সময় ইয়েট যদি থাকে সেখানে বারফি তৃতীয় নম্বর ফর্মটা না হয়ে সেখানে একটা ইনফিনিটিভ হতে পারে। এই একটা বিষয় একটু ব্যতিক্রম। এটা আপনারা খাতায় কী করবেন জানেন? কমন মিস্টেক ইংলিশ দিয়ে ভিন্ন কালারের পেন নেবেন। ভিন্ন কালারের পেন নিয়ে সেখানে আপনি হচ্ছে কমন মিস্টেক ইংলিশ দিবেন এবং কমন মিস্টেক ইংলিশটা লিখে আপনি হচ্ছে এই বিষয়টা লিখে দিবেন। কমন মিস্টেক ইংলিশ লিখবেন। কমন মিস্টেক ইংলিশে লেখার পর এই বিষয়টা কী করবেন? সেখান থেকে হচ্ছে বিষয়টা লিখে দেওয়ার জন্য ট্রাই করবেন। ক্লিয়ার? বিষয়টা আপনি লিখে দেবেন। এতটুকু পরে বাকি অংশটা হচ্ছে আপনি এখান থেকে লিখে দেবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা পড়ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যেখানে হ্যাভ ফেজ থাকবে, কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, বিন আছে মানে হচ্ছে পারফেক্ট, আর হ্যাভ ফেজ মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এত বিষয় জানার দরকার নেই। যদি কখনো ফর এবং সিন্স থাকে, এই যে ফর এবং সিন্স থাকে, তাহলে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করতে পারবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবেও ব্যবহার করা যায়। এতটুকু বিষয়। এরপর হচ্ছে আপনারা কি কোর্স করবেন? 6 দিয়েছি কাজ, 7 দিয়েছি, পাশাপাশি 8 নাম্বার এক্সারসাইজটাও আপনারা এখান থেকে করে আপনারা হচ্ছে আমাকে দেখাবেন আর কি। এরপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট। স্যার ফার্স্ট পারফেক্ট মানে কি? একটু আগে দেখাইছি। ফার্স্ট পারফেক্ট মানে হ্যাড, ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম মানে হচ্ছে পারফেক্ট। যেহেতু হ্যাড আছে তার মানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এক্সাম্পল দেখালে আপনারা ধারণা নিতে পারবেন। যেমন জন হ্যাড গন, জন সেখানে গিয়েছে, জন হ্যাড গন টু দ্য স্টোর। এই যে বিফোর আছে পাইছেন, এই যে বিফোর আগে মাথা পাইছেন, হেড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। বিফোর আগে কি হবে? একটা ফার্স্ট টেন্স হবে। বিফোর পরে একটা কি হবে? ফার্স্ট টেন্স হবে। এই বিষয়টা একটু মনে রাখবেন। এই বিষয়টা আপনার একটু মনে রাখলে হবে। এই যে বিফোর এবং আফটার যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো আমি অলরেডি কিন্তু দেখিয়েছি। বিফোর আগে ফার্স্ট পারফেক্ট না বলে আপনি আমার টেকনিক পড়বেন, হেড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। আফটারের পরে ফার্স্ট পারফেক্ট না বলে আপনি আমার টেকনিক পড়বেন, হেড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। আবার বিফোর দিয়ে যখন শুরু হবে সেটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স। আবার যখন আফটার দিয়ে সেটা শুরু হবে, তখন সেটা একটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এতটুকু বিষয়গুলো আপনার একটু মনে রাখতে হবে। তবে এখানে একটা বিষয়, এখানে একটা কনফিউজিং বিষয় আছে এতটুকু। এরপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এরপর হচ্ছে প্রগ্রেসিভ টেন্সগুলো আছে আর কি। এগুলো জাস্ট টেন্সের আইডেন্টিফিকেশনের এই জায়গা থেকে হচ্ছে প্রশ্ন আসে। এটা করার পর হচ্ছে আপনারা একটা কাজ করবেন, কি জানেন? এই এক্সারসাইজ 9 নম্বরটাও করবেন। তাহলে কাজ কি দিয়েছি তোমাদেরকে? আপনাদেরকে কাজ আমি কি দিয়েছি? সেটা এক্সারসাইজ 6 থেকে 9 পর্যন্ত আপনারা এক্সারসাইজগুলো করবেন। আগামী লেকচারে আমরা এই 6 থেকে 9 পর্যন্ত আমাদের যতগুলো পার্ট আছে প্রতিটি পার্টগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করার জন্য ট্রাই করব। হোপফুলি এই বিষয়টা বোঝার মাধ্যমে আপনি হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার একটা ধারণা নিতে পারবেন। তবে এখান থেকে একটা নোট দেখাচ্ছি। আফটার এবং বিফোরসের যে ব্যবহারটা আছে, সে আফটার বিফোরের একটা যে ব্যবহার আমরা তো দেখেছি। তবে মনে রাখতে হবে, এখান থেকে একটা বিষয় নোট রাখবেন। এই আফটার বিফোরটা পড়ছি না, এই আফটার বিফোরটা অনেক সময় কিন্তু সেটা প্রেপোজিশনও হয়। আফটার বিফোরটা কি হয়? আফটার বিফোর যেটা পড়ছি সেটা অনেক সময় এই আফটার বিফোরের যে ব্যবহারটা আমরা এখান থেকে পড়ছি, আফটার বিফোরটা প্রেপোজিশনও হবে। একটু লিখবেন, আফটার বিফোরের পর যদি কখনো ফ্রেজ থাকে বা একটা ওয়ার্ডস
থাকে তখন সেটা হচ্ছে, বা একটা নাউন থাকে তখন সেটা হচ্ছে প্রেপোজিশন। আর আফটার বিফোর পর যদি সাবজেক্ট ভার্ব থাকে তখন সেটা কনজাংশন। এটা কিভাবে মনে রাখবেন জানেন? জায়গা তো নাই। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো মিস্টার পিপি, মিস্টার সিসি। এটা একটা লাইন দ্বারা মনে রাখবেন। মিস্টার পিপি দ্বারা মনে রাখবেন এবং মিস্টার সিসি দ্বারা মনে রাখবেন। মিস্টার পিপি দ্বারা মনে রাখবেন অথবা মিস্টার সিসি। ফ্রেজ থাকলে প্রেপোজিশন, ক্লজ থাকলে কনজাংশন। ফ্রেজ থাকলে প্রেপোজিশন, ক্লজ থাকলে কনজাংশন। বুঝতে পারছেন কিনা বলেন তো? আমি আপনাদেরকে ওভারঅল এই বিষয়টা কি বোঝাতে পারছি? আমাকে একটু বলেন, আপনারা এই বিষয়টা ওভারঅল বুঝতে পারছেন? এই যে আমরা একেবারে 54 থেকে যে কনসেপ্টগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, একেবারে প্রতিটা বিষয় আমি কিন্তু আপনাদেরকে আলোচনা করেছি আর কি। আমি যদি একটু হ্যান্ড নোটে যাই, আপনারা সবাই একটু হ্যান্ড নোটটা নেন, সবাই হ্যান্ড নোটটা নেন। সবাই একটু হ্যান্ড নোটটা নেন। হ্যান্ড নোটটা নিলে আপনারা বাকি কনসেপ্টটা বুঝতে পারবেন। আজকে আমরা টেন্স এন্ড অ্যাসপেক্টের অংশ পড়েছি, যেটা হচ্ছে আমাদের 54 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? 68 এ শেষ হয়েছে। এটার পাশাপাশি সিকোয়েন্স অফ টেন্সটা মাথায় রাখতে হবে। তার এখানে প্রথমে একটা কথা দিয়ে শুরু আছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ মানে কি? অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব থাকবে। এক্সাম্পল উড হ্যাভ, দুইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব আছে। ভার্ব ফ্রেজের আরেকটি গঠন আছে ভার্ব প্লাস প্রেপোজিশন। একটা এক্সাম্পল কি? লুক ইনটু। ভার্ব ফ্রেজের অনেকগুলো নাম আছে, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, ভালভার ভার্ব। ক্লিয়ার? এখন হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে টাইম। আবার টেন্সের আরেকটা শব্দ আছে, সেটা যুগচিন্তা। টেন্স মেইনলি হচ্ছে, টেন মানে হচ্ছে 10, এসি মানে হচ্ছে দেখেন 10 আর 2 যোগ করলে কত? 12। তাই টেন্সকে আমরা টোটাল কয় ভাগে পাবো? টেন্সকে তোমার 12 ভাগে পাচ্ছি। তার মধ্যে একটা প্রেজেন্ট, একটা ফাস্ট, একটা কি আছে? ফিউচার। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একটা হচ্ছে ফাস্ট সিম্পল, একটা হচ্ছে ফাস্ট। একটা প্রেজেন্ট দিয়ে 4টা, ফাস্ট দিয়ে 4টা, ফিউচার দিয়ে 4টা। সিম্পলের অপর নাম ইনডিফিনিট, কন্টিনিউয়াসের অপর নাম প্রগ্রেসিভ। এখন এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে? চিনতে পারা। কোন জায়গা থেকে প্রশ্ন আসবে? চিনতে পারা। এরপর আপনাদেরকে আরেকটা বিষয় বলেছিলাম, ভার্বের যে কতগুলো ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোকে আমি একটু ছোট করে লিখছি। আরেকটা বিষয় আপনারা একেবারে খাতায় নোট করে ফেলবেন। খাতায় নোট করলে আপনার বিষয়টা মনে থাকবে। কি বিষয় নোট করবেন একটু বলছি। বেশ কিছু আমাদের ইরেগুলার ভার্ব আছে। ইরেগুলার ভার্বগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। বেশ কিছু ইরেগুলার ভার্ব আছে, সেগুলো অবশ্যই কিন্তু আমি আপনাকে ভালো মতো পড়তে বলেছি। এই শব্দগুলো কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে এই বিষয়গুলো কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা যদি আমাদের পরবর্তী পাঠে যাই, দেন হচ্ছে আমাদের কখন একটা প্রেজেন্ট টেন্স হচ্ছে, টেন্সের কাহিনীটা এখানে দেখিয়েছি। অ্যামিসার আছে, হ্যাভফেস আছে, ডোডাস আছে, ভার্বের সাথে এসবেস আছে, বি ওয়ান আছে। প্রেজেন্টের সাথে কিছু না মানে প্রেজেন্ট সিম্পল। ওয়াজ ওয়ার আছে, হ্যাট আছে, ডিড আছে, বি টু আছে, বা ইডি সংক্রান্ত বা যে শব্দগুলোর সাথে ফার্স্ট টেন্স হয় সেগুলো আছে ফার্স্ট। ফার্স্টের সাথে কিছু না মানে কি? সে হচ্ছে ফার্স্ট সিম্পল। আইএনজি আছে মানে কন্টিনিউয়াস। তবে সত্য একটা টু বি ভার্ব থাকতে হবে। কোন টু বি ভার্ব থাকলে কি হবে? অ্যামিসার থাকলে প্রেজেন্ট, ওয়াজ ওয়ার থাকলে ফার্স্ট, বি থাকলে ফিউচার, বিন থাকলে হচ্ছে পারফেক্ট। এখন আমাদের হচ্ছে পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে 3টা শব্দ, হ্যাভ, হ্যাজ, এন্ড। তবে পারফেক্টটা অবশ্যভাবে 3 নম্বর ফর্ম থাকতে হবে। হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট, হ্যাড মানে হচ্ছে ফার্স্ট, উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার। এরপর হচ্ছে ফিউচার মানে 2টা শব্দ, উইল অথবা শ্যাল। উইল শ্যালের পর অবশ্যই আমার সেখানে একটা কি থাকতে হবে? অবশ্যই আমরা সেখানে একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব? একটা বেস ফর্ম। এটা এক্সাম্পলটা আমরা ওভারঅল এক্সাম্পলটা কিছু খণ্ড দেখিয়েছি। তবে এখান থেকে নোট করতে বলেছিলাম। হ্যাভ হ্যাজ থাকলে অবশ্যই আমাদের অনলি হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট, অনলি হ্যাড থাকলে ফার্স্ট। তবে এর পাশাপাশি আমরা আরেকটা নোট রেখেছিলাম, সেটাকে বলা একটা স্টেডি ভার্ব। স্টেডি ভার্বের সাথে কখনো আইএনজি হয় না, সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সবসময় কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর টেন্সের আইডেন্টিফিকেশনের পর আমরা প্রেজেন্ট টেন্সকে কিভাবে চিনব? কিছু শব্দ আমরা পড়েছিলাম, যে শব্দগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্ট টেন্সকে চিনতে পারি। ও মানে হচ্ছে ওপেন বা অপটেন, ইউ মানে হচ্ছে ইউজুয়ালি, আর মানে হচ্ছে রেগুলারলি অথবা ইউনিভার্সাল ট্রুথ, আর এরপর এস মানে হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, জি মানে হচ্ছে জেনারেলি, এ মানে হচ্ছে অলওয়েজ, আর মানে হচ্ছে রিয়েলি বা রেগুলারলি, ডি মানে ডেলি, ই মানে এভরিডে, আর মানে হচ্ছে নর্মালি, ফ্রিকোয়েন্টলি। এই শব্দগুলো মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় সবসময়। এগুলো হচ্ছে সবগুলো অ্যাডভার্ব। এগুলো যে কোনো জায়গায় হতে পারে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, অক্সিলারি ভার্বের পরে, মেইন ভার্বের আগে, যে কোনো জায়গায় হতে পারে। এরপর হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে এরপরে হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, দেন হচ্ছে টু বি ভার্ব থাকবে। তবে কিছু শব্দ থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, নাও, টুডে, এট প্রেজেন্ট, ডে বাই ডে। তবে স্টেডি ভার্বের সাথে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। আর ফার্স্ট টেন্স পড়েছি, বেশ কিছু শব্দ থাকবে, ডিউরিং দ্য টাইম, অ্যাগো, 2 ইয়ার্স অ্যাগো, 3 ইয়ার্স অ্যাগো, 4 ইয়ার্স অ্যাগো, ফার্স্ট, এন, ইভেন অথবা টাইম। এরপরে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, শব্দগুলো মানে হচ্ছে ফার্স্ট টেন্স। হয় না একটা ব্যবহার করেছিলাম, উভয় পক্ষে ফার্স্ট টেন্স, আরেক পাশে ফার্স্ট টেন্স থাকলে এক পাশে ভার্বের সাথে আইএনজি হতে পারে। আর হুইলের একটা ব্যবহার, উভয় পক্ষে আমাদের ভার্বের সাথে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট থাকলো ওয়াজ ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট না থাকলে আমাদের হচ্ছে শুধু কি করবো? ভার্বের সাথে আইএনজি। আর কিছু ব্যবহার করেছিলাম, আয়ুষের পর ওয়ার অথবা কুড দিয়ে লিখবো, ইট ইজ হাইট, এর পর সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর আমরা অবশ্যই কি লিখবো? ফার্স্ট টেন্স। অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহার শিখেছি, ফার্স্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স, আর ফার্স্ট টেন্স থাকলে হ্যাড প্লাস কত নম্বর ফর্ম? ভার্ব 3 নম্বর ফর্ম। আর বিফোর এবং আফটার একটা ব্যবহার শিখেছি, বিফোর আগে মাথা, আফটার পরে মাথা। ওকে, এরপর ইফ এবং আনলেস, অ্যাজ, সিন্স, বিকজ এর টেন্সের ব্যবহারটা জানবো। বিফোর এবং আফটার, ফ্রেজ থাকলে প্রেপোজিশন, ক্লজ থাকলে কি? একটা কনজাংশন। এছাড়া আমরা আরো কিছু শব্দ কিন্তু দেখেছিলাম। এই শব্দগুলো কি আমি আপনাদেরকে আরেকবার কি মনে করে দিব? হ্যাঁ, একবার মনে করে দিন। এরপর
এরপর আমরা পড়েছিলাম সিন্স অথবা ফরের ব্যবহার। কার ব্যবহার করেছি? সিন্স অথবা ফরের ব্যবহার। ফরটা সাধারণত অনির্দিষ্ট, সিন্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট, ঠিক আছে? সিন্স মানে হচ্ছে একটা বিগিনিং অফ টাইম, ফর মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম বোঝানো হবে। এরপর হচ্ছে বেশ কিছু শব্দ দ্বারা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছিলাম। শব্দগুলো আমরা কি পড়েছিলাম? শব্দগুলোর মধ্যে আমরা পড়েছিলাম অলরেডি, রিসেন্টলি, ডিরেক্টলি, জাস্ট নাও। এবার এই শব্দগুলো থাকলে অবশ্যই আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। আশা রাখছি এই অংশটা পড়ার পরে আপনাদের একেবারে ক্লিয়ার টু 54 থেকে 68 পর্যন্ত একেবারে বিষয়টা ক্লিয়ার হবে। সো হোপফুলি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আমার আসলে আমার এই যে রিসার্চ বা এক্সপেরিয়েন্স পার্ট থেকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি না বুঝেন, কোনো ধরনের আপনারা নার্ভাসনেস ফিল করার কোনো দরকার নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠালে আপনি খুব সহজে, আমার যখন ফ্রি সময় থাকবে তখন আমি আপনাকে রিভিউ দিয়ে সেটা বুঝিয়ে দেব। আর অবশ্যই ক্লাসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, এবং সবাই আমরা এই ক্লাসগুলো কিন্তু ছাড়িয়ে দেবো। আমি কিন্তু কষ্ট করে ভিডিও করছি, আপনাদের কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া। সাপোর্ট বলতে ক্লাসটা কেমন হয়েছে বিষয়গুলো জানানো, বা কোনো জায়গায় আরেকটু ইমপ্রুভমেন্ট বা কোন বিষয়টা আপনাদের জন্য একটু গোছানো হলে আপনারা অনেক ভালো ফিল করবেন, সেই বিষয়টা অবশ্যই শেয়ার করবেন। আমরা ট্রাই করব সেভাবে আপনাদের জন্য বিষয়টা হচ্ছে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ সবাইকে এই ক্লাসটি দেখার জন্য। আমরা ধারাবাহিকভাবে ক্লাস 12 এর ফুল সিরিজ তৈরি করব। আশা রাখছি আপনি খুব সহজে আপনার গ্রামাটিক্যাল যে বেসিকটা, সে বেসিকটা